সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1462তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ পিয়াস আহমেদের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ভুয়া স্বামী সেজে সুন্দরী শাশুড়ির সর্বনাশ করলেন মেয়ের জামাই। এই গল্পটা এইরকম একটা গল্প যে শয়তানের শয়তানিকেও হার মানায়। এই দুনিয়াতে মানুষ যে সাদা চামড়া লোভে কতটা নিচে নামতে পারে, মানুষ যে অর্থের লোভে কতটা মানুষ থেকে পশু হয়ে যেতে পারে, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করবো চট্টগ্রামের ভাই পিয়াসের জীবনের এই করুণ গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে পিয়াস আহমেদকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পিয়াস আহমেদ। আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের মধ্যেই এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমরা যে বাসায় ভাড়া থাকি, আমাদের ওই বাসার সামনেই হচ্ছে আমার বাবার একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটাকে এক কথায় বলতে গেলে কফি হাউস কিংবা চাইনিজ রেস্টুরেন্ট বলা চলে। যদিও প্রথম থেকে এটা একটা ভাতের হোটেল ছিল। ভাতের হোটেল থেকে এখানে একটা নতুন ইউনিভার্সিটি হয়। বেসরকারি ইউনিভার্সিটি হওয়ার পরে আমার বাবা এটা ভাতের হোটেল থেকে এটাকে রেস্টুরেন্টে রূপান্তরিত করে। চাইনিজ, বাংলা, থাই, ইন্ডিয়ান সহ বিভিন্ন রকমের খাবার আমাদের এই রেস্টুরেন্টে পাওয়া যেত। তো আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের গোটা পরিবারটা এই সামান্য হোটেলটার উপরে ডিপেন্ড ছিল। যদিও প্রথম থেকে আমার বাবার জুটের ব্যবসা ছিল, কিন্তু জুটের ব্যবসা বিক্রি করে আমার বাবা এই রেস্টুরেন্ট দেয় এবং রেস্টুরেন্টের উপরে আমরা গোটা পরিবার ডিপেন্ড করে থাকি। আমাদের গ্রামের বাড়ি ছিল চট্টগ্রামেরই মধ্যে, আর চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের এক জায়গায়। যদিও আমাদের গ্রামে তেমন কিছুই নেই। আমাদের গ্রামে যে জায়গায় সম্পত্তি ছিল, আমার বাবা সব কিছু বিক্রি করেই শহরে চলে আসে এবং শহরে এসে ব্যবসা বাণিজ্য শুরু করে। শহরে আমাদের নিজেদের একটা জায়গাও রয়েছে, কিন্তু আমরা সেখানে আজও বাড়ি বানাতে পারিনি, কারণ ওই জায়গাটা এখনও অতটা উন্নত হয়নি। হয়তো ভবিষ্যতে আমরা ওখানে বাড়ি নির্মাণ করতে পারি, কিন্তু আবার জায়গা কিনে রেখেছে। যাই হোক, আমার জীবনের গল্পটা একটু অন্যরকম। হয়তো আমার জন্যই আজকে আমার গোটা ফ্যামিলির এই অবস্থা। আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমার জীবনের এই ঘটনাগুলো ঘটতে শুরু হয়। আমি ছোটোবেলা থেকেই দেখতে শুনতে মোটামুটি অনেকটা হ্যান্ডসাম ছিলাম। আমাদের মহল্লার 8-10টা ছেলের তুলনায় আমার চেহারা, চলাফেরা সব কিছুই একটু ব্যতিক্রম ছিল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দিনের পথে চলাফেরা করতাম, কখনো খারাপ কোনো কাজে আমি লিপ্ত হতাম না। কলেজে পড়া অবস্থায় আমাদের হোটেলে একজন ম্যানেজার ছিল, যার নাম ছিল মাসুদ ভাই। মাসুদ ভাই সার্বক্ষণিক আমাদের হোটেলের দায়িত্ব পালন করত, মানে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করতো এবং তিনার মাধ্যমে আমাদের পুরোটা হোটেল পরিচালিত হতো। মাঝে মাঝে আমি, ভাইয়া বা বাবা আমরা ক্যাশে গিয়ে ওনাকে হেল্প করতাম, কিন্তু হোটেলের পুরো দায়িত্বটা উনিই পালন করতেন। হঠাৎ করে আমরা মাসুদ ভাইয়ের মাঝে একটা পরিবর্তন দেখতে পাই, যে পরিবর্তনটা একটু অন্যরকম। মাসুদ ভাই বেশিরভাগ সময় দেখতে পাই যে দোকানের মধ্যে বসে থাকে এবং বসে থাকা অবস্থায়, মানে ক্যাশে বসে থাকা অবস্থায় উনি হেডফোন কানে দিয়ে সারাক্ষণ জানে কার সাথে কথা বলে। মাসুদ ভাইয়ের বউ আছে, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। ওনার বউ, বাচ্চা, ফ্যামিলি সবাই আছে এবং ওনার বউ মানে ভাবিও অনেক ভালো মানুষ। মাঝে মাঝে আমাদের এখানে আসে এবং বেড়ায় যায়। তো মাসুদ ভাই এই যে 24 ঘন্টা হেডফোন কানে দিয়ে কার সঙ্গে জানে কথা বলে, কেস করা অবস্থায়, মানে সারাক্ষণে উনি একটা ব্যস্ততার মধ্যে থাকে। তো মাসুদ ভাইয়ের সাথে সম্পর্কটা আমার খুব ভালো, মানে খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক। তো আমি বলি যে মাসুদ ভাই, আপনাকে তো আগে এরকম কখনোই দেখি নাই, সারাক্ষণই ঠিকমতো ক্যাশ সামলাইতেন, কাজকাম করতেন, বাট ইদানিং ধরে আমি দেখতেছি আপনি সারাক্ষণই মোবাইল ফোন কানে দিয়ে থাকেন। মানে এত যে মোবাইল ফোন কানে দিয়ে থাকেন তার কারণ কি? উনি আমাকে বললো যে না রে ভাই, এমনি। আমাকে উনি বলতে চায় না। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে সময়গুলো কাটতেছে এবং একদিন আমি খুব ভালো করে ধরলাম যে মাসুদ ভাই, আপনি আমাকে সত্যি করে বলেন তো, সারাদিন আপনি এই ফোনে কার সাথে কথা বলেন? পরে তিনি বলে যে তোমার একটা নতুন ভাবি পাইছি। তো আমি বললাম যে ভাই, আপনার তো বউ আছে। উনি বলে ভাই, আমার বউ তো নোয়াখালী থাকে, আর আমি তো মানে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে গ্রামে যাইতে পারি না। তা আমার তো একটা বউ ঢাকা শহরে, মানে চিরং শহরে দরকার, তাই না?
আমি বললাম ভাই তারপরও এটা কিন্তু ভালো দেখায় না। উনি আমারে বললো যে না, আমার আমার এখন বর্তমান যে গার্লফ্রেন্ড বা প্রেমিকা সে অনেক ভালো এবং সে আমার বয়সী। তো আমি আর ওটাকে ওভাবে গুরুত্ব দিলাম না। এভাবে কিছুদিন পরে একদিন আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন আমি কলেজে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায়। তো কলেজে রওনা দিয়েছি, মাসুদ ভাই আমারে বলতেছে যে পিয়াস আজকে কি কলেজে যাওয়া তোমার খুব জরুরি? আমি বললাম যে না ভাই খুব একটা জরুরিও না, তবে গেলে ভালো। পরে আমার বলে তাহলে যাইও না আজকে, মানে একটু ক্যাশ করো, আমার একটা কাজ আছে। তো আমি বললাম ভাই ক্যাশ করবো, আপনার একটা কাজ আছে মানে কী কাজ বলেন? পরে বলে যে তোমার আব্বাকে তো বলছিলাম, তোমার ভাইয়াকেও বলছিলাম, তারা তো ব্যস্ত, তুমি একটু আজকে একটু ক্যাশ করো, আমার একটু ছুটি লাগবে। পরে আমি বললাম ভাই ঠিক আছে ছুটি দিতে পারি, আমার একটা শর্ত আছে। বলে কী শর্ত? আমি বললাম বলেন আপনি কই যাবেন? পরে উনি হাসতে হাসতে বলে তুমি না বলছিলা যে তোমার নতুন ভাবিকে দেখবা, আজকে তোমার নতুন ভাবি আসবে এবং তোমার নতুন ভাবিকে নিয়ে কোথাও ঘুরতে যাব, কোথাও সময় কাটাবো। আমি তখন বললাম ভাই আমাদের রেস্টুরেন্টটা তো মানে আমাদের রেস্টুরেন্ট কিন্তু দোতলায়, যে এটা একদম খোপ খোপ সিস্টেম, মানে আপনার ওই যে কেবিন সিস্টেম আর কি। তাই আমি বললাম যে আপনি এখান থেকেও ভালো রোমান্সের জায়গা কোথায় পাবেন? অনেক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তো আমাদের রেস্টুরেন্টে এসেই রোমান্স করে, তা আপনি তো এখানেই করতে পারেন। পরে বলে না হঠাৎ করে যদি তোমার আব্বা তোমার ভাইয়া চলে আসে। আমি বললাম ধুরো এগুলো আপনি আমার উপর ছেড়ে দেন, আজকে দোকানে আব্বাও আসবে না ভাইও আসবে না, ওরা দুজনেই বহু ব্যস্ত। আমি আজকে সারাদিন দোকান করবো এবং আপনি এটা করবেন, কোনো সমস্যা নয়, আমি আপনাকে সুযোগ দিব। এরপর আমার মনের ভিতরে একটা ইচ্ছা থাকলো যে কোন মহিলার সঙ্গে সারাদিন কথা বলে একটু দেখি। এরকম করতে করতে একটা পর্যায়ে প্রায় দিনের 11টা কি 11:30 বাজে। এই সময়ের ভিতরে ভাই এক মহিলা বোরকা পরিহিত অবস্থায় আমাদের রেস্টুরেন্টের মধ্যে ঢুকলো এবং দেখে বোঝা গেল যে খুবই লম্বা, খুবই লম্বা, বোরকার ভিতরে তার বোঝা যায় না, মানে মানে বডি টডি অনেক সুন্দর। তো আমি একটু বিব্রত হয়ে গেলাম যে উনি মহিলা ঢোকার পরে ওনাকে নিয়ে মহিলা তখন মানে ওদের সাথে আগেই ফোনে কমিউনিকেশন হচ্ছে। মহিলা রেস্টুরেন্টে ঢুকলো এবং সরাসরি মাসুদ ভাইকে নিয়ে আমাদের কোনার কেবিনের মধ্যে চলে গেছে। তো কেবিনে চলে যাওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো ওরা কেবিন থেকে বের হয় না, ওই কেবিনের মধ্যে বসে আছে। 1 ঘন্টা পরে মাসুদ ভাই বেরিয়ে আসছে, বেরিয়ে এসে বলে আমাকে পিয়াস তুমি কি দেখবা? আমি বললাম ভাই আমার দেখার ইচ্ছা নাই, তবে মানে শরীরের গঠন দেখে যা বোঝা গেল মহিলা অনেকটা লম্বা ফর্সা বা সুন্দর হবে। মাসুদ ভাই আমাকে বলে আরে ভাইয়ের চেহারা দেখলে পাগল হয়ে যাবা, পুরো আগুন, মানে বিশ্বাসই হবে না যেটা বাঙালি কোনো মহিলা, তুমি দেখলে বলবা যে এটা পাকিস্তানি। আমি বললাম ভাই কি বলেন সত্যি নাকি? বলে হ্যাঁ একদমই সত্যি। আমি বললাম তাহলে তো একটু দেখা লাগে, চলেন একটু দেখি। এই বলে মাসুদ ভাইয়ের সাথে কথাবার্তা বলে এবার আমি মহিলাকে দেখার জন্য কেবিনের কাছে গেলাম এবং কেবিনের কাছ থেকে কেবিনটা উকি মেরে আমি মহিলার দিকে তাকাইলাম। ভাই মহিলা কিন্তু আমাকে দেখে নাই, আমি ওনাকে দেখছি। ভাই একেবারে আগুন, মানে এত সুন্দর চেহারা যা বলার মতো না। আমি মাসুদ ভাইরে বললাম যে মাসুদ ভাই এরকম পরীর মতো মহিলা আপনি কই পাইলেন ভাই? উনি বলে ভাই পছন্দ হয়েছে? আমি বললাম একদম সুপার। তো এই দিন মাসুদ ভাইয়ের সাথে মহিলা অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো বা ওখানে ছিল এবং তারা আবার চলে গেল। তো এরকম করে মাসুদ ভাই মহিলার সঙ্গে প্রেম করতো, আমি সবসময় এরকম করে দেখতাম। এভাবে প্রায় সপ্তাহখানি কেটে গেছে। তো সপ্তাহখানি কেটে যাওয়ার পরে আমাদের কলেজে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে ফাইজা। এটা আমার ক্লাসমেটে, আমরা এক ক্লাসেই পড়ি। তো ফাইজা হচ্ছে আমাদের ক্লাসে সবচেয়ে টপ সুন্দরী, মানে ওর থেকে সুন্দরী আর কেউ নেই। কলেজে শিক্ষক থেকে শুরু করে মানে ইয়াং শিক্ষক থেকে শুরু করে প্রতিটি স্টুডেন্টে মানে ফাইজার প্রেমে পাগল এবং ও সম্ভবত কারো না কারোর সাথে রিলেশনও করে, দেখতে শুনতে খুবই সুন্দরী। কিন্তু কোনোদিনও ওর প্রতি আমার ওভাবে নজর যায়নি বা কলেজের সবাই ওর মানে ওর উপর ক্রাশ, কিন্তু আমার ওকে অতটা ভালো লাগতো না বা ওই নজরে আমি কখনো ওর দিকে তাকাইনি। তো মাসুদ ভাইয়ের সঙ্গে ওই ঘটনার সপ্তাহখানিক পরে একদিন হঠাৎ আমি এই ফাইজের সঙ্গে ওই মহিলাটাকে দেখতে পেলাম, যে মহিলাটাকে আমি মাসুদ ভাইয়ের সঙ্গে কেবিনে দেখেছিলাম। আমি একটু বিব্রত হয়ে গেলাম, কী ব্যাপার ফাইজার সঙ্গে এই মহিলা? আমি খুব ভালো করে খেয়াল করে দেখলাম যে আসলে এই মহিলা কিনা, একেবারে ভালো করে খেয়াল করে দেখলাম যে হ্যাঁ এটা সেই মহিলাই মানে ফাইজার সঙ্গে আসছে। তো আসার পরে আমি বিষয়টা দেখতে একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার এই মহিলা ফাইজার সঙ্গে কেন? মহিলা ফাইজার সঙ্গে আমাদের মানে যেই মানে ইউনিভার্সিটি আছে, মানে কলেজ আছে, কলেজের সামনে ক্যাম্পাসের এখানে একটা গাছ আছে, গাছের নিচে বসে বসে অনেকক্ষণ কথা বলে মহিলা চলে গেল। তো মহিলা আমাকে দেখছে কিনা আমি ঠিক জানি না, তবে আমি মহিলাকে খুব ভালো করে দেখছি। দেখার পরে আমি তখন ফাইজারে বললাম, ওখানে মহিলাটা চলে যাওয়ার পরে আমাদেরই ক্লাসের আরও 2টা মেয়ে ফাইজার সঙ্গে গিয়ে বসছে। বসার পরে আমি তখন ফাইজার কাছে আসছি। বিষয়টা এরকমভাবে আমি আসলে বুঝতে পারিনি। আমি এসে ফাইজারে বললাম, ফাইজা এই মহিলাটা কে ছিল একটু আগে তোর সঙ্গে যে বসেছিল? মানে ফাইজা আমার খুব মানে আমাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক আছে, মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ওর সঙ্গে আমার। পরে আমি বললাম যে এখানে যে একটা মহিলা বসেছিল একটু আগে এটাকে? পরে ও আমারে বলতেছে এটা আমার মা। আমি বললাম মানি কি বললি এটা তুই? তোর মা? বলে হ্যাঁ কেন আমার মা হতে পারে না নাকি? আমি মা ছাড়া দুনিয়াতে আসছি।
আমি বললাম, না মা ছাড়া দুনিয়াতে আসিস নাই, কিন্তু এই মহিলা মানে আমি কিন্তু এই কথাটা আসলে ওভাবে বলতে চাই না, বাট আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমি বললাম, এই মহিলা তো একটা খারাপ মহিলা, এই মহিলা তো এক বেটার সঙ্গে কেবিনের ভিতরে হোস্টি নষ্টি করা মহিলা, ওটা তোর মা হয় কেমনে? আমি এই কথাটা আসলে বলতে চাই না, বাট হঠাৎ করে আমার মুখ থেকে কেন জানি বেরিয়ে গেছে। এবং এইটা বের হওয়া মাত্রই ফাইজা তখন হঠাৎ করে জুতা নিয়ে থাপ করে আমার গালের মধ্যে বাড়ি দিয়ে বসছে। এবং জুতা দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যাম্পাসের ভিতরে অনেক পোলাপাইন তখন এখানে জড়ো হয়ে গেছে, মানে মোটামুটি সবাই তখন জড়ো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি তখন আর মানে ওখানে আর কোনো কথা বললাম না। মানে আমার জীবনে এত বড় অপমান আমি আর কখনোই হই নাই, মানে খুবভাবে অপমানিত হয়েছে। হওয়ার পরে আমি রাগে ক্ষোভে মানে আর সহ্য করতে পারি নাই। এখান থেকে পরে আমি বেরিয়ে গেছি, মানে ক্যাম্পাস থেকে পুরো বেরিয়ে গেছি, বাসায় চলে আসছি। বাসায় এসে কান্না করতেছি, সারাদিন কান্না করতেছি এবং কান্না করে চিন্তা করতেছি ও আমার উপরে যেভাবে প্রতিশোধ নিল, আমি না হয় একটা কথা বলেই ফেলছি, ও তো আমাকে এটা বুঝিয়ে বলতে পারতো বা আমাকে ধমক দিতে পারতো, ও পায়ের জুতোগুলো আমার এভাবে মারলো। মানে খুব রাগ হয়ে গেছে তখন যে ওরে আমি একটা উচিত শিক্ষা দিব। ও যেহেতু বলছে এটা ওর মা, তার মানে ওর মায়ের চরিত্র কেমন সেটাও আমি মানে উন্মোচন করব। তা আমি আর এই ঘটনা মানে আর কাউরে বলি নাই। আমি তখন ক্যাম্পাসে মানে যাইতাম, মাস্ক পরে যাইতাম, টুপি পরে যাইতাম, মানে আমার যাতে কেউ আমার চেহারা দেখতে না পায়। মানে এত লজ্জা পাইছি ভাই, আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে যে আমার এই ঘটনা না ঘটা যদি আল্লাহ আমার নিঃশ্বাসটা নিয়ে যেত তাহলেই হয়তো ভালো হতো। আমি প্রচুর কান্না করছি এই ঘটনার পরে। ক্যাম্পাসের আমার যে জুনিয়র ছেলেমেয়েগুলো আছে তারা পর্যন্ত দেখছে যে এত জোরও আমাকে জুতা দিয়ে মারলো। কোনো কথা নেই, হঠাৎ করে জুতাটা খুলে ঠাস করে বাড়ি মেরে বসছে। এবং এরপরে আমি অপেক্ষা করতেছি যে তুই যেহেতু আমার উপরে এভাবেই প্রতিশোধ নিলি, ক্যাম্পাসে আমার মান সম্মান ধূলিসাৎ করে দিলি, আমি তোর উপরে তার থেকেও অনেক বড় প্রতিশোধ নিব। আমি তখন প্ল্যানিং করি যে আমি যেভাবেই পারি ওর মায়েরে আমাদের রেস্টুরেন্টে আটকাবো। যেহেতু মাসুদ ভাই একদিন ওর মারে নিয়ে আসছে, তাহলে মাসুদ ওর মায়েরে আবার আনবে। আর মাসুদ ভাইয়ের সাথে যদি সম্পর্ক আমার ভালো, তার মানে ওর মায়েরা মাসুদ ভাই যেদিন আনবে সেদিন মাসুদ ভাই আমাকে অবশ্যই বলবে। আমার প্ল্যানিং হচ্ছে এবার যদি এই মহিলা আমাদের রেস্টুরেন্টে আসে তাহলে মহিলারা আটকাইয়া ওনার মেয়েরা খবর দিব। শুধু ওনার মেয়েরই নয়, আমাদের ক্যাম্পাসের যত পোলাপাইন আছে, যত ফ্রেন্ড আছে, সবগুলোর খবর দিয়ে আমি আমাদের রেস্টুরেন্টে আনবো। আইনা ওর মায়ের ল্যাংটা করে পিঠে আমি রেস্টুরেন্ট থেকে বের করবো। মানে এইরকম একটা রাগ এবং ক্ষোভ আমার মাঝে কাজ করতেছে। মানে এক ঢিলে দুই পাখি বানার মতো অবস্থা। এই চিন্তার ভিতরেই হঠাৎ করে একদিন মানে তাও বিকেলবেলা আমি হঠাৎ করে রেস্টুরেন্টে এসে দেখতেছি যে মহিলা ক্যাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলতেছে আমাদের রেস্টুরেন্টে। এই ঘটনার ঠিক 2 থেকে 3 দিন পরেই আমি তখন চিন্তা করলাম এই তো সুযোগ, এবার তো আর ছাড়া যায় না বলে আমি তখন মাসুদ ভাইয়ের ডাক দিলাম, মাসুদ ভাই একটু এদিকে আসেন। ডাক দেওয়ার পরে মাসুদ ভাই আসছে। আসার পরে মাসুদ ভাই বললাম, মাসুদ ভাই মানে আপনি একটু অমুক কাজে যান, আমাদের একটা মানে পারিবারিক একটা কাজ ছিল আর কি। মানে আমি আপনাকে খুলেই বলি, দলিলের কিছু জায়গার সময় দলিলের কিছু কাজ আছে, ওইগুলো হচ্ছে আপনার আনতে হবে কোর্ট থেকে। তা মাসুদ ভাই বললাম যে মাসুদ ভাই ওই কোর্ট থেকে উকিলে ফোন দিছে, ওই কাগজগুলো নিয়ে আসেন। পরে আমারে বলতেছে, তুমি দেখতেছো না যে তোমার ভাবি আসছে, ওনাকে একটু টাইম দিই, তুমি যাও। আমি বললাম যে ভাই আমি দোকান সামলাইতেছি, আব্বা কিন্তু রেগে যাবে, আব্বা কোর্টে আসছে, আপনি গিয়ে উকিলের কাছ থেকে কাগজগুলো নিয়ে আসেন। তো বলে আচ্ছা ওরে বিদায় করে আসে। আমি বললাম ধরো ভাই, ওরা বলতে পারেন আপনি জানতো, আমি বিদায় করবো ওনারে, আপনার মানে থাকার দরকার নাই। উনি মনে হয় বিষয়টাতে ডাউট করে উনি আমাকেও মানে ওভারটেক করে উনি ওনাকে বলতে আসে, মানে ওই মহিলাকে বলতে আসার পরে উনি মহিলাকে এসে বলতেছে, তুমি আজকে যাও, আমার একটু কাজ আছে এবং আমি হচ্ছে তোমার সঙ্গে পরে ফোন দিব, তুমি যাও। এইবারে মহিলা যখন বেরিয়ে যাচ্ছিল আমি তখন মহিলার সামনে দাঁড়ানোর পরে মাসুদ আমার দিকে তাকায় থাকার পর আমি বললাম, আন্টি আপনি একটু রেস্টুরেন্টে ওই কোনায় গিয়ে একটু বসেন। পরে এটা বলার পরে মহিলা তখন আমার দিকে তাকায় আসছে। বললাম, জান না আপনি রেস্টুরেন্টে কোনায় গিয়ে একটু বসেন, মাসুদের সঙ্গে একটু কথা আছে। তো মহিলা তখন কোনায় গিয়ে বসার পরে মাসুদ ভাই আমার বলে, এগুলো কি হচ্ছে পিয়াস, ঘটনা কি? আমি বললাম, মাসুদ ভাই আমি কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করি নাই, কখনোই আপনার সঙ্গে বেয়াদবি করিনি, এবং আপনার চোখের দিকে তাকায় আমি কোনোদিনও কথা বলি নাই। আমি আপনাকে আমার একজন সিনিয়র বড় ভাই হিসাবে মানি, আমি সবসময় ভাবি যে আপনি আমার একজন সিনিয়র বড় ভাই। তা মাসুদ ভাই আজকে যা হবে তা আপনি অ্যাটলিস্ট আমাকে মাফ করে দিয়েন, আমি আজকে একটা খারাপ কাজ করতে যাচ্ছি। মাসুদ ভাই আমারে বললো, দেখো পিয়াস এমন কিছু করো না যেটাতে আমার মান সম্মান নষ্ট হবে। তোমার আব্বা আমাকে অনেক বিশ্বাস করে, তোমার ভাই আমাকে অনেক বিশ্বাস করে, এবং আমি তোমাদের ফ্যামিলি মেম্বারের মতো। আমার সঙ্গে এমন কোনো কিছু করো না যেটার সঙ্গে আমি তোমার মানে যেটার কারণে হয়তো বা আমি তোমার ফ্যামিলির সঙ্গে মানে ফ্যামিলির সামনে মুখ দেখাতে পারবো না। আমি বললাম, মাসুদ ভাই আপনি একদম নিশ্চিত থাকেন, আপনি একেবারেই নিশ্চিত থাকেন, এমন কোনো কিছুই হবে না যেটার কারণে আপনি আমার ফ্যামিলির সামনে মুখ দেখাইতে পারবেন না। আপনি শুধু এখন একটু বেরিয়ে যান, বাকিটা আমি সামলাইতেছি। উনি আমারে বলে যে এগুলো কী বলতেছেন, আমি বেরোবো না। এই কথাবার্তার মাঝে আমি তখন বললাম যে আন্টি আপনি বেরিয়ে আসেন।
মহিলারে বের করছি, বের করে মানে নিচতলা থেকে পরে দোতলায় নিয়ে গেছি। দোতলায় নিয়ে দরজাটা আটকাইছি, মানে দোতলায় তখন আমি আর কোনো গেস্ট উঠাবো না। মাসুদ ভাই আমারে বলতেছে এগুলো কী করতেছো তুমি, কেন পাগলামি করতেছো এই সে? আমি বললাম ভাই কোনো পাগলামি না, কোনো পাগলামি না, আপনি জাস্ট চুপ থাকেন, আপনি আপনার কাজ করেন। আর এর থেকে যদি আপনি বেশি কিছু করেন তাহলে এই সমস্ত খবর আব্বার কানে চলে যাবে। আপনি মহিলারে নিয়ে প্রতিদিন এখানে এসে হোস্টি নষ্টি করছেন, আমাদের ব্যবসার 12টা বাজাইছেন। একটু হার্ডলি বলার পরে মাসুদ ভাই তখন ভয় পেয়ে গেছে, চুপ হয়ে গেছে। তখনই আমি ওনার মেয়ে ফাইজারে ফোন দিলাম। ফাইজার নাম্বার আমার কাছে আঁকতে গিয়েছিল। ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, খুব খারাপ ভাষায় একটা গালি দিলাম, গালি দিয়ে বললাম তোর মায়েরে এ জায়গায় আটকাইছি, কুত্তা লাগাইতেছে তোর মায়ের পিছনে, যদি পারস তাড়াতাড়ি আয় রেস্টুরেন্টে, তোর মায়ের অমুক জায়গায় আটকাইছি। আর ফ্রেন্ড সার্কেল সবগুলোরে ফোন দিতেছি, যেগুলোর সামনে তুই আমার জুতা দিয়ে পিটাইছো, সবাইরে ফোন দিব। ওই তখন আমারে বলতেছে, ও মনে হয় বুঝে গেছে ওর মায়ের ক্যারেক্টার সম্বন্ধে, ও আগ থেকেই জানে। ও আমার তখন বলতেছে, পিয়াস তোর যা খুশি করার আমার সঙ্গে কর, মানে আমাকে মারতে হয় তুই আমারে মেরে ফেল, আমি তোর জুতা দিয়ে মারছি, এটা আমার অপরাধ হয়েছে। আর তোর যদি আমার উপরে প্রতিশোধ নিতে হয় তুই আমার উপর নে, কিন্তু ক্যাম্পাসের কাউরে ফোন দিয়া এরকম কোনো কিছু বলিস না বা কিছু করিস না। আমি বললাম, ভা তুই না একটু আগে বললি যে তুই অনেক ভালো মেয়ে, তাই এখন এগুলো বলতেছিস কেন? ও আমার সঙ্গে কথা বলতেছে আর বলতেছে যে আমি তোর, মানে তুই কয়েছিস আমি আসতেছি। আমি বললাম আমাদের রেস্টুরেন্টে আয়, আমি ওদের রেস্টুরেন্টের সামনেই আছি। তো পরে ফোনটা কাটার পরে মাসুদ এসে আমার হাত ধরছে। এই সময় আইসা হাত ধরে বলতেছে যে পিয়াস আমাকে একটু বলা যায়? আমি বললাম ভাই যেহেতু শুনতেই চাচ্ছেন, এত শোনার শখ, তাহলে আপনারা বলি। পরে এমনি এমনি বলছি। বলার পরে মাসুদ দা আমারে বলতেছে তুমি আর কাউরে ফোন দিও না, যেহেতু মেয়েটার উপরে তোমার ক্ষোভ আছে, আগে মেয়েটারা আসতে দাও, আমিও তোমার সঙ্গে আছি, যদি প্রতিশোধ নিতে হয় আমি সহ নিব, তবে আগে মেয়েটারা আসতে দাও, এরপরে যদি ফোন দেওয়া লাগে তাহলে সবাইরে ফোন দিও। আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনার এই কথাটা আমি রাখলাম। পরে ভাই বেশিক্ষণ লাগলো না, ফাইজা খুব কম সময়ের মধ্যে আমার রেস্টুরেন্টে চলে আসছে। আসার পরে আমি বললাম তোর মায়ের ওখানে আটকাইছি, তোর মা ওইখানে আছে, তোর মায়েরে ফোন দিবি, যে তোর মায়েরে ফোন দে। ও আমার বলে আমার মায়ের আমার ফোন করা লাগবে না, আমার মাই আমাকে ফোন করে বলছে, তুই ফোন দেওয়ার আগেই আমার মা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলছে যে মারে নাকি এরকম তুই আটকাইছিস, বা কি একটা ছেলে আটকাইছে রেস্টুরেন্টে, মামাকে ফোন দিছে। এবং রেস্টুরেন্টের নাম বলাতে আমি একটু বিব্রত হয়ে গেছি, যে এই রেস্টুরেন্টটা তো আমি যতটুকু মানে আমার একটু ধারণা ছিল যে এটা তোদের রেস্টুরেন্ট, আমি এর আগে কার মুখে জানি শুনছিলাম, যার কারণে আমি শিওর হয়ে গেছি তুই তোর ফোন পাওয়াতেই। তুই কি কাউরে ফোন দিছিস? আমি বললাম না আমি কাউরে ফোন দিই নি, তুই যেহেতু আসছিস এখন তাহলে সবাইরে ফোন দেই। ওই তখন করলো কি, আমাদের পুরো রেস্টুরেন্টের সামনে আমার পা ধরে কান্না করতে শুরু করছে। আমার পা ধরে কান্না করতে শুরু করছে যে পিয়াস তোর পায়ে ধরি, আমি তোর পায়ে ধরি, তুই আমাকে মাফ করে দে, আমি খুব অন্যায় করছি, আমি খুব অপরাধ করছি, আমি তোর জুতা দিয়ে মারছি, তুই আমাকে মাফ করে দে। এবং আমার মাকে এইভাবে অপমান করিস না, তোর যদি প্রতিশোধ নিতে হয় তাহলে তুই প্রয়োজন আমাকে দর্শন কর, আমাদের রেস্টুরেন্টের ভিতরে নিয়ে তোর আমার সঙ্গে যা খুশি কর, কিন্তু তুই আর আমার কোনো ফ্রেন্ড সার্কেলকে ফোন দিয়া এখানে আনিস না, আমাকে তুই অ্যাটলিস্ট মাফ করে দে, তোর যা খুশি তুই আমার সঙ্গে কর, আমি রেডি আছি। পরে আমি বললাম দেখ আমি তো তোর চরিত্রের মানুষ না, আমি তোর চরিত্রের মানুষ না, এবং তোর মায়ের চরিত্রের মানুষও না, আমি একটা ভিন্ন ধর্মী মানুষ, আমি একটা ব্যতিক্রম ধর্মী মানুষ। তবে তুই আর তোর মা আমার সঙ্গে যা করেছিস, মানে তুই বিশেষ করে যা করছিস তা তো ঠিক করিস নাই। ওই আমার পা ধরে কান্না করতেছে। পরে রেস্টুরেন্টের ভিতরে ওর নিচতলায় বসাইছে, ওর মা তখন দোতলায়। ওই দিন আমি কাস্টমার অ্যালাউ করতেছে না, মানে কাস্টমার আসতেছে, কাস্টমারদের ওইটারা সার্ভিস করতেছে, বাট আমার কেউ বিল দিচ্ছে কেউ বিল দিচ্ছে না, মানে ক্যাশের থেকে আমি বিলও ওভাবে নিতেছি না। আর জোরা আসলে ওই দিন মানে কপতি আসলে ওরা রেস্টুরেন্টে বসে না, সেদিন দেখছি রেস্টুরেন্ট পুরো গরম। পরে ও আমারে বলতেছে আমি তোর পায়ে ধরি, আমি ঠিক আছে আমি তোর একটা শর্তে মাফ করতে পারি, এখন তুই আমার সঙ্গে ক্যাম্পাসে যাবি, কলেজে যাবি, এবং কলেজে যাওয়ার পরে তুই সবার সামনে আমার পা ধরবি, সবার সামনে আমার পা ধরবি, এবং ক্যাম্পাসের সামনে আমি দাঁড়াবো, তুই আমার পা ধরবি, পা ধরে তুই আমার কাছে পা ধরে থাকবি, যতক্ষণ না আমি বলবো পা ছাড় ততক্ষণ পা ছাড়বি না, আর সেই পর্যন্ত তোর মা আমার রেস্টুরেন্টে আটকা থাকবে। এরপরে তুই আমার পা ধরবি, আমি ফোন দিব, তোর মারে ছেড়ে দিবে। আমাকে বলে ঠিক আছে তাহলে চল। এই বলে ওর সঙ্গে রিক্সাতে উঠছি। রিক্সাতে ওঠার পরে ওর মুখের দিকে একটু তাকাইলাম, তাকানোর পরে মানে আমার ভিতরটা জানি কেমন অনেকটা মানে নরম হয়ে গেল। একটা মানুষ এতটা অসহায়, মানে এতটা অসহায় হয়ে গেছে যা আসলে বলার মতো না, মানে খুবই অসহায়। তো আমি তারপরে তার সঙ্গে ক্যাম্পাসের সামনে পর্যন্ত গেছি। ক্যাম্পাসের সামনে যাওয়ার পর আমি জানি না হঠাৎ করে আমার ভিতরে কেমন জানি ভাই একটা পরিবর্তন কাজ করতে শুরু করছে। এই কেমন পরিবর্তন আমি জানি না, এক ভিন্ন রকম পরিবর্তন। ক্যাম্পাসের সামনে গেছি, যে বন্ধুগুলো সবগুলোরে ফোন দিছি, সবাইরে ফোন দিছি। ফোন দেওয়ার পরে সবাই তখন আসছে একদম, মানে ক্যাম্পাসের সামনে সবাই তখন একরকম গোল হয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরেও তখন মানে চোখের পানিগুলো পড়তেছে। পরে আমি ওর দিকে ওরে পাশাপাশি দাঁড়া করাইছি, দাঁড়া করে ক্যাম্পাসের সব পোলাপাইন মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সবাই আসছে। পরে আমি বললাম ফাইজা রেডি তো? বলে হ্যাঁ রেডি। আমি বললাম ওকে 1 2 3,
3 বলার পরে ও তখন কী করবে, মানে আমার পা ধরতে গেছে, আমি এই মুহূর্তের মধ্যে ওরে হঠাৎ করে টান দিয়ে আমার বুকে জড়ায় ধরে ফেলি, এবং বুকে জড়ানোর পরে আমি তখন সবাইরে বলি যে ফাইজা আমার গার্লফ্রেন্ড, আমাদের মাঝে নতুন রিলেশন শুরু হলো, তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা। এটা বলা মাত্রই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই তখন ভাই তালি মারতে শুরু করছে, মানে ক্যাম্পাসে সবাই তখন তালি দিতেছে। মানে আমার মনে হয় যেন মানে ফাইজা তখন আমাকে বুকে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতেছে, মানে ওরে আমি বুকে জড়াই ধরছে, ও আমার জড়াই ধরছে, মানে একজন আরেকজনকে জড়ায় ধরে চিৎকার করে, মানে ও কান্নাই থামাইতে পারতেছে না। আমি বললাম এই বোকা, কান্না করতেছো কেন? ওই তখন আমার গালের মধ্যে একটা চুমু দিয়ে আমার কানে বলতেছে আমার মাকে ছেড়ে দিবা তো? আমি তখন ওকে বললাম, দূর পাগল, তোমার মা তো এখন আমার শাশুড়ি, আমি জামাই যেটুকুন অন্যায় ওনার সঙ্গে করেছি তাই তো ওনার পা ধরে ক্ষমা চাইতে পারবো না, আমি কীভাবে ওনার উপর আরও অপরাধ করব, আরও অন্যায় করব। এবং ওকে বুকে জড়িয়ে ধরলাম, ধরার পরে আমি ওকে একটু সাইডে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার ফাইজা, সত্যি করে বলো, তুমি কি আমার উপর রাগ করেছো? ও বলে না, আমি তোমার উপর রাগ করে নেই, কিন্তু আমি বুঝতেই পারি নাই যে বিষয়টা এরকম হবে। আমি যখন তোমার সঙ্গে রিকশায় বসে আছি আমি তখনও জানি তুমি ক্যাম্পাসে সবার সামনে আমাকে অপমান করবা, তোমার পায়ে ধরাবা আমাকে, হয়তো তার থেকেও বেশি কিছু করতে পারো, কিন্তু আমি বুঝতেই পারি নাই, ভাবতেই পারি নাই যে তুমি আমাকে ক্যাম্পাসে নিয়ে এতটা সম্মান দিবা। সিরিয়াসলি আমি না অবাক হয়ে গেলাম। আজ তোমাকে আরেকটা কথা বলি, বিশ্বাস করো, আমাদের এই ক্যাম্পাসে এত ছেলে আছে, তবে সবচেয়ে বেশি না আমার তোমাকে হ্যান্ডসাম লাগতো, তোমার লুকিং এত সুন্দর ছিল। আমি সত্যিই সবার কাছে বলতাম যে আমাদের ক্যাম্পাসে সবচেয়ে স্মার্ট বয়টা কিন্তু পিয়াস। আমি বললাম, এই পামগুলোকে মারতেছো তোমার আম্মাকে ছেড়ে দেওয়ার জন্য? ও বলে না, সত্যি তাই নয়, তুমি আমার আম্মাকে ছাড়বা কি ছাড়বা না এটা তোমার বিষয়, তবে আমার যেটা মন থেকে আসছে আমি সেটাই বললাম। আমি বললাম তোমার আম্মাকে আমি অলরেডি এখনই ফোন দিয়ে ছেড়ে দিব। এইটা বলে আমি তখন মাসুদ ভাইয়ের ফোন দিলাম, ফোন দিয়ে বললাম মাসুদ ভাই ওনাকে যেতে দেন। তো এটা বলার পরে মাসুদ ভাই তখন সম্ভবত ওনাকে ছেড়ে দিয়েছে, এবং কিছুক্ষণ পর ওর মা আমাকে ফোন দিয়েছে, ও আমার সঙ্গেই আছে, ওরে ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি বাসায়, তোর সঙ্গে আমার কথা আছে। আমি তখন ফাইজাকে বললাম যে ফাইজা, আমি জানি না আমি যেটা তোমার সঙ্গে করেছি সেটা অন্যায় করেছি কিনা, যদি অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাই, আর যদি ঠিক করে থাকি তাহলে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমাকে কখনো ছেড়ে যেও না। এইটা বলার পরে ও তখন সত্যি এবার মানে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বললো যে আমার অনেক ইচ্ছা ছিল তোমার সঙ্গে রিলেশনে যাওয়ার, তুমি যদি আমাকে প্রপোজ করতা আমি এর আগে রাজি হইতাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এমন জায়গায় এসে তুমি আমাকে প্রপোজ করলা যেটা আমার কাছে সত্যি অনেকটা অবাকই লেগেছে। যাই হোক, এরপর থেকে ফাইজার সঙ্গে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং আমি ফাইজাকে বলে দিলাম যে তুমি যে বাসায় যাবা, এবং বাসায় যাওয়ার পরে তোমার আম্মার সঙ্গে তুমি খুব নর্মালি কথা বলবা, এবং ও বলে আর কি যে আমার আম্মা কিন্তু তোমার সঙ্গে এখন আর ঠিকমতো কথা বলবে না, আর তুমি যে আমাকে ভালোবাসো বা তুমি যে আমাকে বিয়ে করবা, সারা জীবন যে আমার সঙ্গে থাকবা, আমার মনে হয় যে আমার মা এটা কখনোই মেনে নেবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপাতত বাদ দাও, এই বিষয় নিয়ে আমরা এখন কথা না বলি। যাই হোক, এরপরে ফাইজা ওর মতো করে বাসায় চলে গেল, এবং আমি তখন আমার মতো করে বাসায় গেলাম। এরপর থেকে আমি প্রতিটা ক্ষণে ক্ষণে ফাইজার সঙ্গে মিষ্টি মধুর প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকি। 1 মিনিট একজন আরেকজনের সঙ্গে কথা না বললে বাঁচি না, যেন একজন আরেকজনের দেহের অক্সিজেন হয়ে যায়। সারাটা ক্ষণই এক মিষ্টি মধুর প্রেমের সম্পর্কে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিলাম। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এবং ইন্টারে আমিও ভালো রেজাল্ট করলাম, ফাইজাও ভালো রেজাল্ট করলো। তখন পর্যন্ত কিন্তু ফাইজার ফ্যামিলি, মানে বিশেষ করে ফাইজার মা কিন্তু আমাদের রিলেশনের বিষয়টা জানে না। ইন্টারটা পাশ করার পরে, ইন্টার শেষ হওয়ার পরে ফাইজার কিন্তু বাবা নাই, আমি এখানে ফাইজার ফ্যামিলি সম্বন্ধে বলতে ভুলে গেছিলাম। ফাইজার মা একটা জব করে, এবং জব করে ফাইজাকে চালায়। ফাইজার বাবার সঙ্গে ফাইজার মায়ের অনেক আগে ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্স হয়ে যাওয়ার পর ওর মা আর সেকেন্ড বিয়ে করেনি, ওকে নিয়ে ওর মা এখনও বেঁচে আছে। যাই হোক, এরপরে যেটা হলো যে মানে এই ইন্টারমিডিয়েটটা পাস করার পরে ফাইজার মাও তখন অনেকটা অসুস্থ হয়ে গেল, বয়স বেড়ে গেছে। উনি তখন চিন্তা করতেছিল যে ফাইজাকে বিয়ে দিয়ে দিবে ইন্টারমিডিয়েট পাস করার পরে। তো বিয়ে দিয়ে দিবে, তখন ফাইজা আমাকে বলতেছে যেমন এমন ঘটনা, আম্মু তো আমার বিয়ের বিষয় নিয়ে আলোচনা করতেছে, সম্ভবত রিসেন্টলি আমাকে বিয়ে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আমার মায়ের মাথায় আছে। তখন কিন্তু আমার বরাবর বিয়ে হয়েছে, বাট আমার যেই মানে বড় ভাই আছে, আমার বড় ভাই কিন্তু তখনও বিয়ে করেনি, মানে ভাইয়ের কিন্তু এখনও বিয়ে হয়নি। তো এই সময়টাতে এসে ফাইজা যখন আমাকে এমন একটা খবর শোনালো, আমি একটু বিব্রত হয়ে গেলাম। মানে বিব্রত হয়ে চিন্তা করতেছি কী করা যায়, ওকে তো মানাও করতে পারবো না বা নিষেধও করতে পারবো না। এখন যদি ওকে নিষেধ করি তাহলে তো আরও ঝামেলাটা আরও সামনের দিকে যাবে। আর বড় কথা হচ্ছে আমি এখন আমার ফ্যামিলিকে বলবো কীভাবে যে আমি এখন বিয়ে করব, আমার ফ্যামিলিতে এটা মানবেও না। তো
এমন করে দুজনেই তখন টেনশনে পড়ে গেলাম, এবং ফাইজা তখন বলতেছে যে আমার মা আমাকে বিয়ে দিয়েই দিবে, মা কিন্তু আর আমাকে রাখবে না, কারণ মার সঙ্গে এই নিয়ে আমার অনেক কথাবার্তা হয়ে গেছে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমি এখন বিয়ে করব না, পরে করব, আমাকে একটু সময় দাও। আমি আম্মার কাছ থেকে সময় নেওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করছি, কিন্তু আমার আম্মা কোনোভাবেই আমাকে আর সময় দিবে না। আমি যতই চেষ্টা করি, যত যাই করি না কেন, আর কোনো লাভ নাই। এবার আম্মা আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিবে, আমি কিন্তু আর এখান থেকে বেরোতে পারবো না। তো পরে চিন্তা করলাম যে কী করা যায়, আমিও তখন আর কোনো উপায় বুদ্ধি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। এবং এরকম করতে করতে একটা সময় আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ঠিক আছে, আমি আমার পরিবারকে জানাই, আমার ফ্যামিলিকে জানাই, আমার ফ্যামিলি কী বলে শুনি। তো তখন আমি বিষয়টা সর্বপ্রথম আমার তখন কিন্তু মাসুদ আমাদের দোকান থেকে চাকরি ছেড়ে দেয় এই ঘটনার পরে। এদিকে আরেক ঘটনা আছে, আমি ওই দিকে আর যাই নাই, এই নিয়ে আমাদের রেস্টুরেন্টে অনেক ঝামেলা হয়। আব্বা মাসুদ ভাইকে দোকান থেকে বের করে দেয়, মাসুদ ভাই তখন চলে যায়। পরে আমি তখন এই ঘটনাটা, আমার বড় বোনের সাথে আমার সম্পর্ক ভালো আছে, বড় ভাইয়ের চেয়েও আব্বার চেয়েও, তো আমি বড় বোনকে তখন বিষয়টা জানাইলাম যে এমন এমন ঘটনা, আমি আমাদের ক্যাম্পাসেরই একটা মেয়ে ফাইজা, ওরে পছন্দ করি, এখন ওকে বিয়ে করতে চাই। তো আমার বড় বউ তখন আমাকে বললো যে তোর বড় ভাইয়ের তো এখনও বিয়ে হয় নাই, এখন তোরে কেমনি বিয়ে করাবে। আমি তখন বললাম যে দেখো, আমি তোরে পছন্দ করি, আমি ওরে বিয়ে করতে চাই। তা আমার বড় বউ তখন আমাদের বাসায় আসছে, এসে মাকে বিষয়টা জানাইছে। তো মাকে জানানোর পরে মা নাকি আমার বড় বোনের উত্তর দিল যে আমরা তো অনেকক্ষণ ধরেই ফাবেলের বিয়ের বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আমার বড় ভাইয়ের নাম ফাবেল, বলো ফাবেলের বিয়ের বিষয় নিয়ে কথা বলতেছি, ফাবেলকে বারবার বলতেছি বিয়ে করার জন্য, ফাবেল তো বলতেছে ও বিয়ে করবে না, এখন ও নিজের পায়ে দাঁড়াবে, এই করবে সেই করবে, তারপর বিয়ে করবে। তো ঠিক আছে, পিয়াস যদি বিয়ে করতে চায় তাহলে ওর বিয়ে করাই দিব, কোনো সমস্যা নেই। আম্মা রাজি হয়ে গেছে। আর আমাদের পরিবারটাতে বেশিরভাগ আম্মার কথাই সব কিছু হয়। আমার মা যদি কোনো বিষয়ে রাজি থাকে, আব্বার সেখানে খুব বেশি একটা দ্বিমত পোষণ করে না। আম্মা যখন রাজি হলো, আব্বা মুহূর্তে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আমি তখন পারিবারিকভাবে আমার পরিবার ফাইজাকে বিষয়টা জানাইলাম, এবং ও জেনে অত্যাধিক খুশি হয়েছে। তো খুশি হওয়ার পরে রাতের বেলা আমারই বলতেছে যে তাইলে এটা কীভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়। আমি বললাম আমার আব্বাকে আমি ডিরেক্টলি তোমাদের বাসায় পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। ও আমাকে বলে তোমার আব্বাকে যে তুমি পাঠাইবা, আমার আম্মার সঙ্গে তো তোমাদের একটা ঘটনা ঘটছে, এটা কি তোমার আব্বু জানে? আমি বললাম না না না, আব্বু এসব বিষয় জানে না। এমনি আব্বু জানে একটা মহিলার সঙ্গে আমাদের ম্যানেজারের ফাবেল ভাই মাসুদ ভাইয়ের একটা সমস্যা হয়েছে, কিন্তু এই মহিলাটা যে তোমার মা, এটা কিন্তু আমার ফ্যামিলি জানে না, আমার আব্বা আম্মা বা আমার পরিবারে কেউই জানে না। পরে আমাকে বলতেছে না, তারা হয়তো জানে না, কিন্তু আমার আম্মু তো জানে যে তুমি ওখানকার রেস্টুরেন্ট চালাও, বা তোমাদের রেস্টুরেন্টের ঠিকানা বিকানা দিলে তো আমার আম্মু তোমাকে চিনে যাবে, তো এরপর কি আম্মু রাজি হবে? আমি বললাম দেখো, এটা তো আসলে তোমার বিষয়, তোমার আম্মু রাজি হবে কি হবে না আমি তো এটাতে বলতে পারি না। পরে ও বলো আচ্ছা ঠিক আছে, তারপরেও তুমি তোমার আব্বাকে কবে পাঠাবা? আমি বললাম তুমি যদি বলো কালকেই পাঠাই, যেহেতু আব্বা আম্মা রাজি হয়েছে, আবার কোন দিক দিয়ে কোন ঝামেলা লেগে যায় তা তো বলা যায় না, আমি কালকেই তাদেরকে পাঠাই। ও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ওনাদেরকে পাঠাও। পরের দিন সকালবেলা আমি আব্বা আম্মারে রাজি করাইলাম, এবং রাজি করে তাদের সঙ্গে আমি আমার বড় বোনকে মিলে আমার ফাইজার বাড়িতে পাঠাইলাম। তো তারা ফাইজার বাড়িতে গেল। যাওয়ার পরে দুপুরের দিকে আমার বোন আমাকে ফোন দিয়ে প্রচণ্ড রকমের গালাগালি করতেছে। আমার বড় বোন আমাকে ফোন দিয়ে খুব গালাগালি করতেছে, বাসায় আসলে তোরা এই করবো, তোরা সেই করবো। এবং বাসায় আমার বোন আসছে, আমার আব্বা আসছে, আইসেই ওই ফাইজাদের বাসা থেকে আইসেই আমারে প্রচুর গালাগালি করতেছে আমার বোন, এবং আব্বা আমাকে তীরে আসতেছে মারার জন্য। ছোটোবেলা থেকেই কিন্তু আমার মনে হয় না যে কোনোদিন আব্বা আমার গায়ে হাত তুলছে বা আমাকে মারছে। আমার ভাইয়ারে আব্বুর অনেক মারছে, কিন্তু কোনোদিন আব্বু আমারে মারে নাই। ওই দিন আব্বু তীরে আসতেছে আমাকে মারার জন্য, যে তোর মতো আমি সন্তানের দুনিয়াতে রাখবো না, এই সে খুব ওই পরে আমি আমার মারে জিজ্ঞেস করলাম যে মা কী হয়েছে, আমাকে এভাবে তারা কেন করতেছে? আমার মা বলে তুই এমন একটা পরিবারে আমাদেরকে পাঠাইলি, আমরা জীবনে কখনো এতটা অপমান হইনি, যে পরিমাণের অপমান আমাদেরকে ওই বাসায় করছে। আমি বললাম কী অপমান করছে? আমার মা বলে তোর বাবারে ওই মহিলা জুতা দিয়ে মারতে আসছে। আমি বললাম ওই মহিলা বলতে কে? বলে যে মেয়েরে তুই পছন্দ করিস, ওই মেয়ের মা। আমি বললাম কেন? বলে তোর আব্বার ঠিকানা দিছে, আমাদের সব কিছু বলছে, এবং তুই ওর মেয়ের ক্লাসে পড়িস, এগুলো সবই বলছে, বলার পরেই তোর বাবার সঙ্গে এগুলো হয়েছে। আমি তখন বুঝে গেলাম যে তাহলে মেবি ঘটনাটা এরকমই। আমার বাবা ফাইজার মা বুঝে গেছে যে আমি সেই ছেলে, যার কারণে হয়তো এরকমটা করছে। মায়ের সঙ্গে কথা শেষ করি আমি তখন ফাইজা নাম্বারে কল দিলাম। এর আগে আমি ফাইজা নাম্বারে কল দিয়েছিলাম, আমার বোন যখন আমাকে ফোন দিয়ে গালাগালি করতেছিল ওই সময়টাতে, তখনও নাম্বারটা বন্ধ ছিল। বাট এখন আবার কল দিলাম, এখনও দেখি যে নাম্বার বন্ধ। ওই নাম্বারে আমি আর লাইন পাইলাম না, কল পাইলাম না, লাইন আর ঢুকলো না। এবং আমি প্রচণ্ড রকমের ভেঙে পড়ি যে এইটা আসলে আমার সঙ্গে কী হইলো, এইটা তো হওয়ার কথা ছিল না, বিষয়টা তো এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু কেন এরকম হয়ে গেল? মনটা খুব ভেঙে গেল। একরকম ওর নাম্বারে কল দিতেছি, সারাদিন নাম্বারটা বন্ধ। এক ফ্রেন্ডের বাসায় গেলাম, সারা রাত ওই ফ্রেন্ডের বাসায় থাকলাম, না নাম্বার বন্ধ বন্ধ বন্ধ।
পরের দিনও কেটে গেল, 2 দিন কেটে গেল, আমার খাওয়া নাই দাওয়া নাই, একদম ফ্যামিলি থেকে আমাকে গালাগালি করতেছে, আব্বা আম্মা বোন সবাই খারাপ ব্যবহার করতেছে আমার সঙ্গে। তার উপরে ফাইজা নাম্বারটা এভাবে বন্ধ, আমি তো ফাইজার সঙ্গে কোনো কন্ট্রাক্ট করতে পারি না। পরে আমার এক বন্ধুর মাধ্যমে ফাইজাদের বাসায় মানে আরেকটা ভাড়াটিয়া থাকে, মানে ফাইজারা যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ে আরেকটা ভাড়াটিয়া মেয়ে থাকে, ওই মেয়েটার সমত ক্লাস 10-এ পড়ে একটা স্কুলে, আমার এক ফ্রেন্ডের মাধ্যমে সেই ঠিকানা পাই। ওই মেয়েটারই গিয়ে আমি তখন ধরি। মেয়েটার নাম ছিল তুষি, হিন্দু একটা মেয়ে ছিল। তো তুষির আমি গিয়া ধরে বলি যে এমন এমন ঘটনা। পরে তুষি মেয়েটা আমাকে হেল্প করে, ও ফাইজার সঙ্গে কথা বলে, বাসায় গিয়ে কথা বলে আমাকে ডিটেলসে জানায় যে ফাইজাপুর কাছ থেকে ওর আম্মা মোবাইল ফোন নিয়ে গেছে এবং ওনার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। তার মানে হচ্ছে যে এখানে মানে ওর আম্মা রাজি নাই, আর ও খুব কান্নাকাটি করতেছে, ও কোনো কোথাও বিয়ে দিয়ে দিবে। ও বলতেছে যে যেভাবেই পারো ওরে যাতে বাসা থেকে নিয়ে আসো, মানে ওর বাসা থেকে আনার জন্য বলতেছে। আর ও খুব কান্নাকাটি করতেছে, ওর কাছে কোনো ফোন নাই। তো এটা শোনার পর আমি তখন পাগল হয়ে গেলাম, আল্লাহ কী করবো, আমার ফ্যামিলি তো রাজি না, আমার মাও রাজি না, আমার ফ্যামিলির অন্য কেউই রাজি না, মানে মোটামুটি তো কেউ এখানে রাজি না, আর ফাইজদের পরিবার তো রাজিই না। পরে এমন করে ফ্রেন্ডদের সঙ্গে কথাবার্তা বলি এবং বলতে বলতে আমার এক ফ্রেন্ড তখন আমাকে আইডিয়া দেয়, ওর নাম রোবেল। ও আমারে বলে যে দোস্ত একটা কাজ কর, মেয়ের বাসা থেকে উঠে নিয়ে আসে। ওরা যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের সিনিয়র কিছু বড় ভাই আছে যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, ওই মেয়ের বাসা থেকে উঠে নিয়ে আসে। আমি তখন বললাম যে বাসা থেকে যে উঠে আনবো, কেমনি আনবো? পরে বলে তুই না বললি তুষি না কোন মেয়ে আছে, ওর মা যখন বাসায় থাকবে না তখন আমরা বাসা থেকে ওরে উঠে নিয়ে আসবো। পরে এই সিদ্ধান্ত উপলব্ধ হলাম যে ঠিক আছে এটাই করব, এবং বাসার যে বাড়িওয়ালা আছে বাড়িওয়ালাকেও তখন আমরা ম্যানেজ করে ফেলি। ওই বিল্ডিংয়ের যে বাড়িওয়ালা আছে বাড়িওয়ালাকে ম্যানেজ করি, এবং ম্যানেজ করার পরে তুষির সঙ্গে কথাবার্তা বলি। ওর মা মানে জবে যাওয়ার সময় ঘরে তালা মেরে যেত, মানে ঘর থেকে মোবাইল ফোন টোন সব কিছু নিয়ে যাইতো, ঘরের বাইরে তালা মেরে তারপর ওর মা কাজে যাইতো। তো ওর মা যখন বাসা দিয়ে বাইরে থেকে তালা মেরে চলে গেছে, তুষি তখন আমাদের খবর দিল যে ভাইয়া আন্টি তো বাসায় তালা মেরে চলে গেছে, তাহলে আপনারা আসেন। তো সেই সময়ে তখন আমরা সবাই মিলে এই বিল্ডিংয়ে হানা দিলাম। আমরা প্রায় 10-15 জনের মতো ফ্রেন্ড ছিলাম। বিল্ডিংয়ে ঢুকলাম এবং ঢোকার পর ওরা দোতলায় থাকতো, দোতলায় গিয়ে দেখেছি গেটে তালা মারা। এরপরে প্রথমে বাড়িওয়ালার কাছে চাবি খুঁজলাম, বাড়িওয়ালার কাছে চাবি নাই, এবং এরপর আমরা নিজেরাই এই তালাটা ভাঙলাম। তালা ভাঙিয়ে ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখি যে ও কান্না করতেছে, আমার জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। তো আমার ফ্রেন্ডরা সবাই বলতেছে ওর মা যদি এখন হঠাৎ করে চলে আসে একটা ঝামেলা হয়ে যাবে, মহিলা মানুষ হয়তো আরও বেশি সিনক্রেট করতে পারে, থানায় ফোন টোন দিয়ে ঝামেলা হইতে পারে, চল এখান থেকে চলে যাই। পরে আর ওর বাসায় থাকিনি, আমি ফাইজাকে নিয়ে ডিরেক্টলি হচ্ছে ওখান থেকে আমার বন্ধুরা আমার চট্টগ্রামের বাসে উঠে দিচ্ছে, আপনার কক্সবাজারে বাসে উঠে দিচ্ছে। আমি ওখান থেকে ডিরেক্ট কক্সবাজার চলে গেছি। ডিরেক্টলি কক্সবাজার চলে গেলাম, এবং কক্সবাজার যাওয়ার পরে ওইখানে আমি প্রায় 1 সপ্তাহ মতো ছিলাম। মোবাইল ফোন টোন সব বন্ধ, আমিও ফোন ইউজ করি না, মানে আমার নাম্বারটাও বন্ধ করে রাখছি। 1 সপ্তাহ পরে ফোন খুলছি, ইতিমধ্যে আমার ফ্যামিলির কাছে খবর চলে গেছে। আমার বন্ধুরা যারা আছে আমার আম্মাকে বলে দিছে যে এমন এমন ঘটনা, ও তো মেয়ে নিয়ে চলে গেছে, ফ্যামিলির কাছে বলছে। 1 সপ্তাহ পরে মোবাইল অন করলাম, অন করে আমার বরাবরে ফোন দিলাম। বরাবরে ফোন দিয়ে বললাম, বরাবর আমার বলতেছে নাম্বার বন্ধ করছিস কেন, আর তুই মেয়ে নিয়ে পালাইলি কেন, তোর যদি এতই কিছু হইতে আমার বাসায় চলে আসতি। আব্বা আম্মা না হয় রাজি না বা ঝামেলা। আমি বললাম তুমিই তো বড় ঝামেলা, তুমি তো সেই বাসায় গিয়ে আমার মারার জন্য আসছিলা, তুমি কি আর আমার সঙ্গে কম করছো? আমার বোন বলে আমার জায়গায় যে কোনো মানুষ থাকলে রাগ করতো, এবং এটা রাগ করার মতোই একটা বিষয়। তুই যা করছিস, তোর সঙ্গে তুই যেটা করছিস এটা আসলেই ভালো করিস নাই। মেয়েটার মা আমাদের সঙ্গে যে আচরণ যে ব্যবহার করছে এটা নিতান্ত অনেক খারাপ করছে। তা এখন তুই কই আসিস? আমি বললাম যে কক্সবাজার আসি আফু, টাকা পয়সাও নাই, সব কিছু শেষ হয়ে গেছে। পরে বলে ঠিক আছে মেরে নিয়ে তুই আমাদের বাসায় ডিরেক্টলি চলে আয়। পরে আমি ফাইজারে বললাম যে আমার বোন তো এমনি এমনি বলতেছে, কী করব? ও বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার বোন যদি বলে তাহলে চলো আমরা ওই বাসায় যাই। পরে আমি ওকে নিয়ে ডিরেক্টলি হচ্ছে আমার বোনের বাসায় চলে আসছি। বোনের বাসায় আসার পরে আমার বোন তখন আমার আব্বু আম্মুর সঙ্গে কথাবার্তা বলে, না আব্বা আম্মার কথা একটা যে তারা কখনোই এটা মেনে নিবে না, এবং আমি যে তাদের সন্তান এটাও তারা কখনো কারো কাছে প্রমাণ বলতে চায় না, এবং আমি যাতে কখনোই বাসায় না যাই, তারা খুব খারাপই করতেছে। প্রায় 15 দিনের মতো আমার বোনের বাসায় থাকি, এবং 15 দিন আপুর বাসায় থাকার পরে আপু তখন 15 দিন পরে আব্বু আম্মুর সাথে কেমনে কথাবার্তা বলে আমাকে তখন বাসায় যাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু এই সময়টা পর্যন্ত ফাইজা তার আম্মুর সঙ্গে কোনো যোগাযোগ রাখে নাই, ওর আম্মুর সাথে কোনো কথাবার্তা নেই, ওর কাছে কোনো মোবাইল ফোনে নেই। পরে আমি তখন ওরে নিয়ে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে বড় ভাইয়া তারপরে বড় আপু ওনারা সবাই ঠিকঠাক করলো, এবং আমি তখন ফাইজার সঙ্গে ওই বাসার মধ্যে আসি। ফাইজার সঙ্গে বাসায় থাকার 3 দিনের মাথায় একদিন দুপুরবেলা হঠাৎ করে ফাইজার আম্মা আমাদের বাসায়, উনি কীভাবে খবর পাইছে আমরা আসছি বা কি তা জানি না, দুপুরে আমাদের বাসায় আসছে, আইসা কলিং বিল দিতেছে। ফাইজা তখন ওই যে ছোটো ছিদ্র আছে দরজা, ওইটা দিয়ে ওর মাকে দেখছে, দেখে বলতেছে যে পিয়াস আমার আম্মা আসছে। পরে আমরা তো সবাই বিব্রত হয়ে গেলাম যে ওর আম্মা হঠাৎ করে আসছে।
পরে আবার ওই দিন বাসা আমাদের বড় ভাইও ছিল, আমার আফুও ছিল। পরে আমার আফু বলতেছে যেহেতু মহিলা মানুষ আসছে, আমরা দরজা খুলে, ওনার সাথে আরও দুজন লোকও ছিল, মানে ওই ওনাদের এলাকারই হবে, দুজন লোক আছে। পরে আমার বোন গিয়ে দরজা খুলছে, ওর মা তখন ভিতরে ঢুকছে। কিন্তু অবাক করা বিষয় হলো ওর মায়ের মাথায় মানে কোনো রকমের নাই, মানে একদম ঠান্ডা মাথায় ঘরে ঢুকছে। ঢোকার পরেই আমার বোন আমাকে ইশারা দিল সালাম কর। আমি তখন ওর মায়ের পা ধরে সালাম করলাম। ওর মা আমার মাথায় হাত বুলাই দিছে, হাত বুলাই দিয়ে সোফার উপরে বসছে, ওই দুটা লোক সহ আছে। পরে বসার পরে ওর মা কোনো কথা বলে না, একদম চুপচাপ নীরব হয়ে আছে, মানে একদম একটা নিস্তব্ধ একটা অবস্থা। পরে অনেকক্ষণ পরে তখন ফাইজা গিয়ে ওর মায়ের পা ধরে কান্না শুরু করছে যে আম্মা তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলে মানে কি বলে পিয়াসকে ভালোবাসি এবং এই জন্য আমি এটা করছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। মানে পা ধরে খুব কান্না করতেছে। তো কান্না যখন করতেছে পরে ওর মা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যা হবার তা তো হয়েই গেছে, এই পুরনো কথা বলে তো লাভ নেই, এখন তুই ভালো আছিস তো, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। ও তখন বলে যে হ্যাঁ মা আলহামদুলিল্লাহ, এই ফ্যামিলিতে আসার পরও সবাই আমাকে অনেকটা ভালোবাসছে এবং আমি সত্যি অনেকটা ভালো আছি। ওর মা বলে আলহামদুলিল্লাহ, তাইলে আমি চলি। এগুলো ওর মা তখন উঠে গেল। আমার বোন তখন কি ওর মায়ের হাত ধরে বলতেছে কি বলেন, আপনি চলে যাবেন, আপনি প্রথম আজকে আমাদের বাসায় আসছেন, আপনি যাবেন কেন, আপনি খাওয়া দাওয়া করে যাবেন। ওর মা তখন বলতেছে যে না আমি খাবো না, আমি চলে যাব। তাও আমার বোন, আমার বাবা মা সবাই ওনাকে ধরছে, মানে কেউ আমার ফ্যামিলি থেকে কেউ আর মনে কোনো কষ্ট রাখে না আর কি। উনি আমাদের সঙ্গে যা করছে আমরা তার উল্টাটাই করলাম, ওনাকে সম্মান দিলাম, রেসপেক্ট করলাম। পরে উনি আমার বাসায় বসলো, বসার পরে পারিবারিকভাবে তখন আমার মানে রান্না বান্না হইলো এবং দেন উনি খাওয়া দাওয়া করছে। ওনার সঙ্গে যে দুজন আসছে তারাও খাওয়া দাওয়া করছে এবং উনি বিকেলবেলা আমাদের বাসা থেকে চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমার ওয়াইফ তখন ওই বাসায় যাচ্ছে, আমাদের বাসা আসতেছে, এইভাবে তখন সময় কাটতেছে। তখন তো আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমিও পড়াশোনা ছেড়ে দিলাম এবং ফাইজও তখন ইন্টারমিডিয়েট মানে অনার্সে পড়া অবস্থায় পড়াশোনা দুজনেই ছেড়ে দিয়েছি। পরে আমার আব্বা বলতেছে এভাবে তো সংসার চলবে না, কিছু না কিছু একটা তো করতে হবে, প্রেম করে বিয়ে করছি, সংসার তো চালাইতে হবে। তেমন আব্বু আমারে বললো যে তুই একটা কাজ কর, কোনো কিছু একটা করার জন্য চেষ্টা কর, বিদেশে যাওয়ার জন্য ট্রাই কর অথবা কিছু একটা কর। তো দেশে ওই সময়তে আসলে চাকরি বাকরির অবস্থা খুব বেশি একটা আপনার বেটার না, খুব বেশি একটা ভালো না। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে দেশের বাইরেই চলে যাব। দেশের বাইরে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিলাম, বহু মাস ধরে ঘুরলাম, আসলে দেশের বাইরেও আমি ওভাবে যেতে পারতেছি না। পরে কোনোভাবেই হচ্ছে না আর কি, অনেক ট্রাই করতেছি, অনেক চেষ্টা করতেছি, কোনোভাবেই পারতেছি না। আর এদিক দিয়ে ফাইজার মা আমাদের বাসায় আসতেছে, ফাইজা ওই বাসায় যাইতেছে, মানে সর্বোপরি মোটামুটি সব কিছুই ঠিক আছে, কারো মাঝে কোনো সমস্যা নেই। এই করতে করতে তখন আমি আর ওয়াইফ মানে ফাইজা তখন প্রেগনেন্ট হয়, ওর পেটে বাবু আসে। তো ওর পেটে যেদিন সুখবরটা আসে ওর বাবু হবে, ঠিক ওই সময়তে আমার একটা সরকারি চাকরির কাগজপত্র জমা দিয়ে একটা জায়গা থেকে আমার একটা চাকরির আসে। এটা ছিল ঢাকাতে একটা চাকরির আসে, রিপোর্ট আসে। পরে আমি ওখানে চাকরিতে চলে যাব। আমি ফ্যামিলির কাছ থেকে বিদায় নিলাম, নিয়ে আমি তখন ঢাকাতে ওইখানে চাকরিতে জয়েন করলাম এবং এরপরেই আমার একটা কন্যা সন্তান হলো, আমার একটা মেয়ে হলো। তো আমি যে চাকরিতে জয়েন করছি ওই চাকরির এরকম একটা চাকরি, ওইটার কোনো ট্রান্সফার নাই, মানে আপনি এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার হবেন এরকম না। এটা কোম্পানির মতো একটা চাকরি, আমার ওখানেই করা লাগবে, বাট গভর্নমেন্ট সরকারি চাকরি, কিন্তু ওখানেই করা লাগবে, ওই প্রতিষ্ঠানের বাইরে করা যাবে না। তো যাই হোক আমি তখন ওখানে কাজ করতেছি। তো এখন তার আমি মনে ধরেন আপনার 2 মাস পরে বা 3 মাস পরে ওরকম করে মাঝে মাঝে বাড়িতে আসি, 1 দিন 2 দিন থাকি। আমার ভাইয়া কিন্তু বড় ভাইয়া তখনও বিয়ে করে নাই, পরিবার এইভাবেই চলতেছে। এই করতে করতে আস্তে আস্তে করে আমার মা একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে পিয়াস একটা কাজ কর, তুই তোর বউয়ের ফোন দিয়া বল যে তোর বউ যাতে আর তোর শাশুড়ির বাড়িতে না যায়, মানে তোর শাশুড়ির কাছে না যায়, এটা তুই একটু ফোন দিয়ে তোর ওয়াইফরে বলে দে। হঠাৎ করে আমার মা আমাকে বলতেছে। আমি তখন বললাম কেন মা, কী হয়েছে? আমার মা তখন আমারে বলতেছে আমি যা বলছি তুই তাই কর, মানে আমাকে আর বাড়তি কোনো প্রশ্ন করবি না, আমি যেটা করতে বলছি তুই সেটাই কর। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করতে বলছো আমি সেটাই করব, ঠিক আছে আমি বলবো, কিন্তু কেন, কি হয়েছে আমাকে তো এটা বলা যায়। আমার মা বলে তোর বউ মানে তোর শাশুড়ি মনে হয় তোর বউরে খারাপ করে ফেলতেছে, তোর শাশুড়ি সম্ভবত তোর বউকে খারাপ করে ফেলতেছে এবং তোর বউ সম্ভবত তোর শাশুড়ির বাড়িতে চলে যাবে, তোর সম্ভবত ছেড়ে দিবে, এরকম করে বলতেছে। তো আমি যখন ফাইজার সঙ্গে কথা বলি তখন ফাইজার মাঝে আমি এরকম কোনো কিছু দেখতে পাই না, আমার সঙ্গে ভালো করেই কথা বলে, মিষ্টি করেই কথা বলে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার মা আমাকে এগুলো বলতেছে। এখন আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে আমার সঙ্গে, মানে হচ্ছেটা কি এটা বুঝতেছি না। এরকম করতে করতে একটা সময় মানে ফাইজার সঙ্গে আমি ফোন দিলে ও ধরে না, আমার আম্মার কাছ থেকে অনুমতি ছাড়াই ও চলে যায় ওর মায়ের কাছে, এবং ওর মা ওকে যেভাবে চালায় ও এভাবেই চলতেছে। তো একটা বার যে আমার মা আমারে বলে যে তুই যদি এরকম সরকারি চাকরির মায়ায় পড়ে থাকিস তাহলে তোর বউরে তুই কিন্তু হারাবি, তোর বউ কিন্তু তোর সংসার করবে না, তোর বউ কিন্তু চলে যাবে, তোর শাশুড়ি তোর বউকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, মানে এগুলো আমার মা আমাকে বলতেছে।
পরে আমি চিন্তা করলাম কি করব, গভর্নমেন্ট একটা চাকরি তো আপনার নর্মাল কোনো বিষয় না, একটা চাকরি পাওয়া তো অনেক কঠিন, তো চাকরিটা পাইছি এটা এখন ছেড়ে দিব এবং এই সময়ের ভিতরে চাকরি ছাড়া কি ঠিক হবে? পরে ভাবলাম যে কি আর করা যায়, শেষ পর্যন্ত যে ঠিক আছে আমি চাকরি ছেড়ে দিব। পরে চাকরিটা ছেড়ে দিলাম এবং চাকরি ছেড়ে দেওয়ার পরে তখন মানে খুব ভেঙে পড়ছে, আসলে চাকরিটা হঠাৎ করে ছেড়ে দিলাম এবং ছেড়ে দিয়ে তখন বাড়িতে চলে আসছি, চিটংয়ে আসছে এবং আসার পরও দেখতেছি যে ফাইজার অবস্থা খুব বেশি একটা ভালো না। ও টোটালি আমার কোনো মানে আমার কোনো কন্ট্রোলে নাই, আমার কোনো কথাই শোনে না। আমি কোনো একটা কথা বলতে গেলে ও এটা উল্টা রিয়েক্ট করে, ওর মা যেটা বলবে তা ওর মায়ের কাছে যাবে আসবে, ওর মা যেই বুদ্ধি পরামর্শ দিবে ও ওর মায়ের বুদ্ধি পরামর্শ মতোই কাজ করবে। আমার বা আমার ফ্যামিলির কারো কোনো কথা ও শোনেও না, কারো কোনো কথাও মানেও না, ওর যা করতে মন চাও তাই করে। এবং আমি সম্পূর্ণভাবে দেখতেছি যে ওর মা ওকে উল্টা পাল্টা বুদ্ধি শুদ্ধি দিয়ে ওর ব্রেনটাকে পুরোই নষ্ট করে দিছে, মানে পরিপূর্ণভাবে ওর ব্রেনটাকে নষ্ট করে দিছে। ও আর টোটালি আমার কোনো পক্ষে নাই, মানে আমার পক্ষেও নাই, আমার কোনো কথাও শোনে না, সম্পূর্ণ ওর মায়ের কথায় উঠে বসে, ওর মা যা বলে তাই হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে এখন কি করা যায়, মানে কীভাবে কী করতে পারি, কোনো কিছুই বুঝি না। বড় বোনের সঙ্গে কথা বলি, এখন একটা মানুষকে তো আর বাসায় বন্দি করে রাখা যায় না, আমি তো ওর বাসায় বন্দি করে রাখতে পারবো না। ও যদি ওর মায়ের কাছে যেতে চায় আমি তোকে আর আটকাইতে পারি না, আমি নিষেধ করতে পারি, অনুরোধ করতে পারি, কিন্তু ও না রাখলে তো আমি কিছু করার নাই না। ও আমার কোনো কথাই শুনবে না, ওর মায়ের কাছে যাবে, ওর ফ্যামিলির কাছে যাবে, আমি ওকে কোনোভাবেই আটকাইতে পারি না, এবং আটকাইতে গেলে এটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে। সবশেষ চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ও যদি এরকমই করে তাহলে ও করুক ওর মতো করে। এমন করতে করতে ও হঠাৎ আমাকে বলতেছে আমিও তোমাদের বাসায় থাকবো না, আমি আমার আম্মার বাসায় থাকবো, আমার আম্মুর সঙ্গে থাকবো, আমার আম্মু তো একা, বয়স হয়েছে, এখন আম্মু এটা এটা করে, আম্মু একা একা থাকে, আমার ভয় লাগে আমার আম্মুর জন্য, আমি আমার আম্মুর সঙ্গে থাকবো। পরে আমি বললাম যে এটা তুমি কী ধরনের কথা বলতেছো, তুমি আমাকে বিয়ে করছো, আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার বাসায় থাকবা, তুমি কেন তোমার আম্মুর সঙ্গে থাকবা? না, ও আমাকে বলতেছে যে না আমি আমার আম্মুর সঙ্গেই থাকবো, আমি এই বাসায় থাকবো না। এক পর্যায়ে দেখা গেল যে না, ওরে আমি আসলে চেষ্টা করেও এই বাসায় আর রাখতে পারলাম না, ও চলে যাবে যাবে যাবেই। এক পর্যায়ে ও তখন ঠিকই ওর বাসা, ওর আম্মুর বাসায় চলে গেছে। তো আমি ওর আম্মুর বাসায় যাইতাম, মানে আমার ওয়াইফ যেহেতু ওখানে থাকে, আমার মেয়ে ওখানে থাকে, আমার তো ওখানে যাওয়া লাগে। আমি গেলে ওর মা আমার সঙ্গে প্রচুর পরিমাণে দুর্ব্যবহার করতো, এই কেন আসছিস তুই, কী কারণে আসছিস, মানে খারাপ ব্যবহার করতো, যা আসলে ঠিক একরকম বলার মতো না, এরকম দুর্ব্যবহার খারাপ ব্যবহার প্রতিনিয়তই করে যাইতো। তো একদিন হলো কি, আমি দুপুরবেলা ওদের বাসায় গেছিলাম, তো দুপুরে উনি আমার খাওয়া দাওয়া করতে বলেন, আমি খাইও নাই। তো রাতের বেলায় হইলো কি, আমি মানে আমার খুব খিদা লাগছিল, আমি ভাবছিলাম কোনো রেস্টুরেন্টে খাবো, ওই বাসায় খাবো না। রেস্টুরেন্টে খাবার পাই নাই, না পাওয়ার পরে আমি তখন ওই মানে খাবার খাইতে বসছি, আমি নিজে আমি তো ওই বাসার জামাই, এরপরও নিজে নিজে ফ্রিজ থেকে রান্নাবান্না বের করে আমি তখন খাবার খাইতে বসছি। ও মা খাবার খাইতে বসছে, ওর মা আমার মাথার উপর এসে আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করছে, খারাপ ব্যবহার শুরু করছে এবং খারাপ ব্যবহার শুরু করছে। পরে আমি তখন কী করছি, মানে খাবারের যে প্লেটে ভাত খাচ্ছিলাম আর কি, ওই প্লেটটা এভাবে ছুঁড়ে মারছি। ওই প্লেটটা যে আমি মারছি, আমি কিন্তু ওর মায়ের পায়ে মারি নাই, আমি প্লেটটা মারছি যাতে মানে ওর মায়ের পায়ে না, অন্য সাইডে ওরকম পারছি, কিন্তু ওর মায়ের পায়ে পড়ে গেছে প্লেটটা, এবং প্লেটটা ওর মায়ের পায়ে পড়ে ওর মায়ের মানে পাটা কেটে গেছে, মানে একদম পুরো কাচের প্লেট তো, মানে পুরো পা কেটে গেছে। ওর মা তখন চিৎকার দিছে, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইজে তখন দৌড়ে বেরিয়ে আসছে। আইসা ওর মা মানে হঠাৎ করে বলছে তোর জামারে মেরে ফেলছে, রতি তোর জামারে মেরে ফেলছে, তোর জামারে মারে ফেলার জন্য চাচ্ছিল, আমারে বাঁচা আমারে বাঁচা। মানে ও তখন করলো কি, আমার মেয়েটারে রাখে ও তখন ওর মায়েরই না হসপিটালে গেল। তো আমি তখন বাসায় বসে আছি, যে রাতের বেলা হসপিটালে গেছে, সারা রাত ও হসপিটালে ছিল। আমি তখন আমার মেয়েরই নিয়ে বাসায় তালা মেরে আমার বাসায় চলে গেছি। দিনের তখন আনুমানিক 1টার মতো বাজে, আমাকে ফোন দিচ্ছি কিন্তু এরই ম্যাচে অনেকবার, ও আমার ফোন টোন ধরে না। দুপুর 1টা বাজে ও তখন আমাদের বাসায় আসছে, আইসা বলতেছে আমার মেয়ে কই। আমি বললাম আসতে বলে দাও, তো মেয়েরে করলে নিচ্ছে। আমি বললাম যে তোমার আমার অবস্থা কী, বলে তা তোমার জানতে হবে না। এই বলে ও তখন এখান থেকে চলে গেছে, মানে আমার বাসা থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে কই গেছে তা জানি না, রাত্র ফোন দিতেছি ফোনও ধরে না, ওদের বাসাও তালা মারা, ওর মারে কোন মেডিকেলে নিয়ে গেছে সেটা তো আর আমি জানি না। মানে রাত্র 2টার দিকেও ফোন ধরার পর আমি সঙ্গে খুব খারাপ ব্যবহার করলাম, যে তুমি তো একজনের বউ হয়ে তুমি কিভাবে ফোন না ধরে থাকো, তোমার কি লজ্জা করে না, আমার ফোন কেন ধরে নাই? অনেকগুলো বলার পর ও আমার বলতেছে তুই কী বলতে চাস বল। আমি বললাম যে আমি কিছু বলতে চাই না, তুমি কোথায় আছো আমাকে বলো। আমাকে বলে জাহান্নামে। আমি তো জাহান্নামে কোথায়, ঠিকানা তো আমিও জাহান্নামে যাবো। আমার বলতেছে না তোর জাহান্নামে আসা লাগবে না, তুই জান্নাতে থাক, তোর মায়েরা জড়াই ধরে তুই জান্নাতে থাক। আমি বললাম যে ফাইজা তুমি এগুলো কী বলতেছো? বল আচ্ছা আমার তোর মা কি শিখিয়ে দিস আমার মায়ের মেরে ফেলার জন্য? তোর মা শিখিয়ে দিছে এগুলো? হ্যাঁ। বললাম আরে বাবা তুমি কী বলতেছো, আমার মা কেন আমাকে এগুলো শিখিয়ে দিবে? আর আমি তোমার আম্মার পায়ের উপরে প্লেট ছুঁড়ে মারি না, আমি মারছিলাম এক জায়গাটা, হয়তো তোমার আম্মার পায়ে পড়ে গেছে ভুলবশত। আমাকে বলে তুই আমার মায়ের মেরে ফেলার প্ল্যানিং করছিস।
আমি বললাম ফাইজা তুমি কোথায় আছো আমাকে একটু বলো, আমরা দুজনে একসাথে বসি এবং একসঙ্গে বসে যদি আমরা কথা বলি তাহলে অনেক কিছুই সমাধান হয়ে যাবে। ও তখন আমাকে বলে তোর সঙ্গে আমার কোনো কিছুই সমাধান মানে তোর সঙ্গে আমার আর কোনো কিছুই সমাধান হবে না, তোর সঙ্গে আমার কোনো কিছুই সমাধান হবে না, আমি আর তোর সঙ্গে থাকবোই না এবং তোরে আমি তালাক দিয়ে দিব এবং অলরেডি তুই রিসেন্টলি তালাকের ব্যাপার পেয়ে যাবে। ভাই ও তখন যা পাগলামি শুরু করছে তা বলার মতো না, আমাকে তালাক দিয়ে দিবে এবং ও কই গেছে না গেছে ওর মুহূর্তের মধ্যে বাসাটা চেঞ্জ করে ফেলছে, যে বাসায় থাকতো আর কি ওই বাসাটাও চেঞ্জ করে ফেলছে। এখন নতুন কোথায় বাসা নিয়েছে সেটাও আমি জানি না। ফোন একবার ধরো তো একবার ধরে না, একবার ধরো তো একবার ধরে না। ভাই বিশ্বাস করেন ওর জন্য তো আমার সরকারি চাকরিটা চলে গেল, চাকরি ছেড়ে দিলাম এবং পরিবারের মুখে আমার ভাই বোন আমার আব্বা আম্মা সবার কাছে আমি তখন কালারিং। ওর জন্য আমার পড়াশোনাটাও ছেড়ে দিলাম, মানে সব কিছু কিন্তু ওর জন্য আমার নষ্ট হলো। এখন পরিবারেও আমার সঙ্গে দুর্ব্যবহার করতেছে যে আমি কেন এরকম করতেছি, আমার মা আমারে গালাগালি করতেছে, মা বারবার বলতেছে ওরে ছেড়ে দিয়ে অন্য কোথাও বিয়ে কর এই সেই। কিন্তু আমি ফাইজাকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব এইটা ভাই আমার পক্ষে পসিবল হবে না, এটা আমি পারবো না। ওকে আমি তখন আমার দেহ মনোপ্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি যে ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই এটা মানে সম্ভব হবেই না, আমি এটা পারবোই না। শেষ পর্যন্ত দেখা গেল যে না 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 ও কোনোভাবেই আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেই না, কোনো কন্ট্রাক্টও রাখে না, কথাও বলে না, কই আসে না আসে আমি কিছুই জানি না। তখন আমি সম্পূর্ণভাবে আপনার নেশার জগতে চলে গেছি, মানে নেশা করতাম, নেশা ছাড়া আর কোনো কিছুই বুঝতাম না, মানে প্রচুর নেশা করতাম, বাইরে বাইরে থাকতাম, মানে এক কথায় বলতে গেলে প্রচুর খারাপ হয়ে যায়, মানে খারাপ লাইনে চলতে শুরু করি। তো এমন সময়ের ভিতরে আমার এক ফ্রেন্ড আছে, নাম হচ্ছে মোর্শেদ, আমরা একসঙ্গে পড়াশোনা করছি। তো ও একদিন আমারে বলতেছে, মানে ও কিন্তু আমাদের পুরো স্টোরিটা জানতো, মানে পুরো ঘটনাটা জানতো, মানে আমার সঙ্গে ফাইজার বা এগুলো সব কিন্তু ও জানতো, ওর মা যা যা করছে সবইও জানতো। তা মোর্শেদ দিন আমার বলতেছে আচ্ছা পিয়াস তোর মাঝে না একটা মানে একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটা কাজে লাগা তাহলে তুই ফাইজারে পেয়ে যাবি। আমি বললাম যে পাওয়ার কিসের পাওয়ার? তো আমার বলে তুই যে বিভিন্ন কণ্ঠে কথা বলতে পারতি, তোর কি মনে আছে তুই যে কণ্ঠ চেঞ্জ করতে পারতি? আমি বললাম হ্যাঁ এটা তো পারতাম, মানে আমার একটা ছিল, এটা হয়তো আপনাকে বলি নাই এই পর্যন্ত, মানে আমি চাইলে হচ্ছে ভয়েস চেঞ্জ করতে পারতাম, মানে বয়স্ক মানুষের ভয়েস বানাইতে পারতাম, বাচ্চাদের ভয়েস বানাইতে পারতাম, মানে আমি একজন ভয়েস আর্টিস্টের মতো ছিলাম আর কি, ভয়েস চেঞ্জ করতে পারতাম। পরে ও আমারে বলে যে তুই যেটা বলতে চাচ্ছিস যে ফাইজাকে শুধুমাত্র তার মা আটকায় রাখছে, তার মাই তো এগুলো করতেছে। আমি বললাম জি, তুই একটা কাজ কর, যেভাবেই পারস ফাইজার মায়ের তুই অ্যাটাক কর এবং তোর মাঝে যেহেতু ভয়েসের কিছু একটা কোয়ালিটি আছে, তুই ভয়েস চেঞ্জ করতে পারিস বা ভয়েসের একটা এটিস তোর মাঝে আছে। ফাইজার মায়ের চরিত্র তো প্রথম থেকেই খারাপ ছিল, উনি তো খারাপ চরিত্রের মহিলা, তুই রং নাম্বার ওনার সঙ্গে প্রেম কর। আর যেহেতু আমি দেখতেছি ওনাদের পরিবার চলে না এবং ওর মা তো এখন আর জব করে না এবং ওরা ফ্ল্যাটে ভাড়া থাকে, তা টাকা পায় কোত্থেকে? অবশ্যই ওর মা কারো না কারোর সঙ্গে ফোনে কথা বলে টাকা আনে, সংসার চালায়, এরকমটাই হবে। তো একটা কাজ কর, ফাইজার আম্মুর সঙ্গে ফোনে একটু কথা বল এবং ফোনে কথাবার্তা বলে দেখ মহিলারা পটানো যায় কিনা, অন্য ভয়েসে কথা বল, অন্য নতুন সিম দেওয়া কথা বইলা মহিলারা পটায়া টটায়া দেখে মহিলারে আটকায় কোনো কিছু করা যায় কিনা। তখন আমার মাথায় হঠাৎ আসলো যে হ্যাঁ আমি তো ফাইজাকেও পাইছিলাম ওর মায়ের আটকায়, ওর মায়ের যখন আমি ঘরে আটকাইলাম দেন ও তখন আমাকে ভালোবাসলো, তাহলে ওর মায়ের আমি পুনরায় আবারও আটকাবো, ওর মায়ের আটকে আমি ফাইজাকে আবারও আনবো। এই প্ল্যানিংটা তখন ভাই মাথায় আসছে এবং মাথায় আসার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে ফাইজার মায়ের নাম্বারে আমি একদিন আপনার মধ্যরাতের কাছাকাছি হঠাৎ করে ফোন দিয়েছিলাম। মধ্যরাতে ফোন দেওয়ার পরে ওর মা তখন রিসিভ করার পরে তখন আপনার মোবাইল বেরোইছিল ওভাবে না, আপনার এমনি ফেসবুক বেরোইছিল, ফেসবুক আইডি মানুষ মাঝে মাঝে চালাইতো, বাট অ্যান্ড্রয়েড মোবাইল বা ইমো ওভাবে হচ্ছে অত মানে ভালোভাবে প্রচলিত ছিল না। তো তারপর দেখা গেলো আমি ওর মার সঙ্গে কথা বললাম, মানে আপনার ইমোতে কল দিলাম, সরি আপনার নাম্বারে কল দিলাম মধ্যরাতে, উনি রিসিভ করছে, রিসিভ করে পরে বলতেছে কি ওনার নাম্বারটা অনেকক্ষণ ধরে ব্যস্ত ছিল, ব্যস্ত থাকার পরে কলটা ঢুকছে। তো তখন উনি রিসিভ করছে, আমারে বলে কে? আমি তখন বললাম যে আমার নাম আকাশ। পরে বলে কোন আকাশ? আমি বললাম আপনার মাথার উপরে যে আকাশ সেই আকাশ। আমি তখন অন্য একটা টুনিয়ে কথা বলতেছি, অন্য একটা ভয়েসে কথা বলতেছি। পরে আমারে বলতেছে এত রাতের বেলা আমাকে ডিস্টার্ব কেন করতেছেন? আমি বললাম দেখেন আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যদি আপনি কথা বলেন। পরে বলে হ্যাঁ বলেন। আমি বললাম যে আমি অমুক কোম্পানির মালিক, আমি ঢাকায় একটা অনেক বড় একটা কোম্পানির নাম বলি যে আমি অমুক কোম্পানির মালিক, ওই কোম্পানিটা আমার। কিন্তু দেখা গেলো যে আমার ওয়াইফের সঙ্গে আমার অলওয়েজ ঝগড়া হয়, ঝামেলা হয় এবং আমার ওয়াইফের সঙ্গে খুব ঝামেলা হয়েছে, যার কারণে বাসার ছাদে বসে আছি, মনটা ভালো লাগতেছে না, আপনাকে কল দিছি। পরে আমারে বলে যে আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন, আপনি আমার নাম্বারটা কই পাইছেন বা আপনি আমার নাম্বারে কল দিলেন? তাই বললাম দেখেন আপনার নাম্বারটা আমি একটা টাকাতে পাইছি। বলে টাকাতে মানি? আমি বললাম হ্যাঁ, একটা টাকার মধ্যে লেখা ছিল যে মন খারাপ লাগলে কল করুন, এটা বলে আমি নাম্বারটা পাইছি।
পরে বলে হ্যাঁ বুঝছি তো নাম্বারটা কে টাকাতে লিখছে, ওই জানোয়ারের নাম্বারটা টাকাতে লিখে দিছে এটা আমি জানি, তবে টাকাটা যে ঢাকা পর্যন্ত চলে যাবে সেটা বুঝতে পারি নাই। তো আপনি কি করেন? আমি বললাম যে আমি তো কোম্পানির এমডি, আমি কোম্পানি চালাই, ঢাকাতে আমাদের বাড়ি আছে, এই অবস্থা। পরে বলে আপনার ওয়াইফকে আপনি ছেড়ে দিছেন? আমি বললাম না ছাড়ি নাই, তবে ছেড়ে দিব। আপনি কি করেন? বিশ্বাস করুন উনি বলতেছে যে আমার একটা বিয়ে হয়েছে বাট হাজব্যান্ড ভালো না, ডিভোর্স হয়ে গেছে। আমি বললাম বাচ্চা কাচ্চা আছে? বলেন না বাচ্চা কাচ্চা নাই। এই জায়গায় নিজের মেয়ের অস্বীকার করে ফেললো। আমি বললাম ও আচ্ছা বেশ ভালো, তাহলে আর কি করেন? মানে সেদিন ওনার সঙ্গে আমি 3 ঘন্টা কথা বলছি, আমার মনে হয় 3 ঘন্টার মধ্যে উনি পটে গেছে, মানে 3 ঘন্টার মধ্যে উনি আমার প্রেমে পড়ে গেছে, সোজা কথা যেটা। এবং এরকম করতে করতে ওনার সঙ্গে আমি পরের দিন যখন কথা বলি, ওই দিন মানে অনেক রাত পর্যন্ত কথা বলি। পরের দিন কথা বলার পরে উনি একইভাবে আমার সঙ্গে কথা বলে, এবং কথা বলতে বলতে দেখলাম উনি আমার কাছে পরের দিনে টাকা চেয়ে বসে। মানে প্রথম রাতে কথা বললাম একটা মানুষের সঙ্গে, পরের দিন কথা বলতেছিলাম তখনই টাকা চাইলো যে আমার তো এরকম ভাষা ভাড়া দিতে হবে, এখন আমি তো একা থাকি, আপনি চাইলে চিটংয়ে আসতে পারেন, আমার সঙ্গে থাকতে পারেন। মানে উনি আমাকে ডিরেক্টলি এই ধরনের অফারগুলো করতেছে যে আসতে পারেন, আমার সঙ্গে থাকতে পারেন, এরকম অফার করে। তখন তো আমি বুঝে গেছি যে ওনার চরিত্র তো আগ থেকেই খারাপ ছিল, বাট এতটা খারাপ ছিল তা বুঝতে পারিনি। পরে আমার জন্য টাকা পাঠাই, প্রথমে 20,000 টাকা পাঠাই, এবং টাকা পাঠানোর পরে দেখা গেলো যে উনি আমার সঙ্গে আরও কথা বলার জন্য আগ্রহ, আমাকে বারবার বলতেছে চিটংয়ে আসার জন্য, এই সেই। বেশি দিন না ভাই, মাত্র 15 দিন ওনার সঙ্গে কথা বলি, 15 দিন উনি আমার জন্য পুরো পাগল হয়ে যায়। এবং 15 দিন পরে উনি আমাকে বারবার বলতেছে যে হয় আপনি আসেন নাহলে আমি আসি, আমরা একটু দেখা করি। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনি আসেন ঢাকাতে, আমরা একদিন দেখা করি। মাত্র 15 দিন কথা বলছে এবং 15 দিনের মাথায় উনি আমার কাছে যাওয়ার জন্য পাগল। এই 15 দিন আমি প্রায় ওনারে 30,000 টাকার মতো দিয়ে দিছি। প্রথমে 20,000 দিলাম, এরপরে 5,000, এরপরে 5,000, 30,000 টাকা পাঠাইছি। এই টাকাতে উনি পাগল হয়ে গেছে। পরে আমার সঙ্গে দেখা করতে আসবে, আমি বললাম যে ঠিক আছে আসেন। পরে চট্টগ্রামে আপনার ঢাকাতে আমি যেহেতু জব করতাম, ওখানে আমার কোয়ার্টার আছে, মানে ফ্রেন্ড সার্কেলরা আছে, ওনাদের সঙ্গে আমি একজনের সঙ্গে বিষয়টা আলাপ করলাম, তোফাইল নামের একটা ছেলের সঙ্গে, বাড়ি বরিশাল। ওরে আমি বিষয়টা জানালাম, ও আমার বলো ভাই ঠিক আছে তাহলে আমার বিল্ডিংয়ে আছে, আমার বিল্ডিংয়ে নিয়ে আসেন। ও তখন ব্যাচেলার থাকতো, ওদের ওই বিল্ডিংটা আমি তখন ইউজ করলাম, এবং সেখানে আমি ওনাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপনি অমুক জায়গায় চলে আসেন, এটা আমার বাসা। এবং যেভাবে ঠিকানা দিলাম একইভাবে উনি ডাইরেক্ট আমার ফ্ল্যাটে চলে আসলো, এবং ফ্ল্যাটে এসে আমাকে দেখা পিছনের দিকে দিছে দৌড়। পিছনের দিকে দৌড় দেওয়া মাত্র আমার থাপ করে হাত চেপে ধরছি, ধরে মোবাইল ফোনটা প্রথমে হাত থেকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে অনেক আমার গালাগালি করতেছে, তুই এটা করিস না, তুই মরবি এসে। তখন মানে রাগ হয়েছিল, ওইখানে মারছিলাম। একে তো মানে খারাপ চরিত্রের মহিলা, এবং ওইখানে মারছি। মারার পরে বললাম তোর আমি এখানে মেরে ফেলবো, তুই আমার সংসারটা নষ্ট করছিস, আমার মেয়েটার ইতিম বানাইছিস, আমার মেয়েটার কাছ থেকে আমার কাছ থেকে আমার মেয়েটারে কেড়ে নিলি, সন্তানের কাছ থেকে বাবাকে সরে নিলি, তুই নিজে তোর মেয়েটারে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছিস, তোর আগের সংসারটা তো ভালোই ছিল, এই লুচ্চামি কইরা পরকিয়া কইরা আগের সংসারটা ছাড়লি। এখানে আরেকটা কথা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, এই 15 দিনের মাঝে কিন্তু উনি আমার একদিন বলতেছিল, মানে দুপুরবেলা ওনার কোন মানে বান্ধবীর বাসায় গেছিল, তো বান্ধবীর বাসায় যাওয়ার পরে আমারে বলতেছিল যে আপনি কি আপনার ওয়াইফকে ছেড়ে দিবেন, আমি আপনাকে বিয়ে করব। আমি বললাম যে ঠিক আছে আমার ওয়াইফকে আমি ছেড়ে দেবো, ছেড়ে দিলে কি আপনি আমাকে বিয়ে করবেন? বলে হ্যাঁ করবো। আমি বললাম তাহলে এখনই বিয়ে করে ফেলি চলেন। তা বলে কীভাবে এখন বিয়ে করবেন, আপনি তো মোবাইলে। আমি বললাম হ্যাঁ বিয়ে করতে তো আর বেশি কিছু লাগে না, আপনার ওখানে একজন সাক্ষী আছে? বলে হ্যাঁ সাক্ষী আছে। আমি তো ওই সাক্ষী রেখে আপনি 3 বার কবুল বলেন, বিয়ে হয়ে যাবে। আর আমার এখানে একটা সাক্ষী আছে, আমি সেই সাক্ষী রেখে 3 বার কবুল বলি। তো বলে হ্যাঁ বলেন। তা আমি কী করলাম, মোবাইল ফোনে ওরে 3 বার কবুল বলছি, আবার উনি আবার মোবাইল ফোনে আমার 3 বার কবুল বলছে। তো আমার এখানে আমার একটা মানে ছোটো ভাই ছিল, ওই বলে যে আপনি 3 বার কবুল বলছেন আমি শুনছি। আবার ওই মহিলাও বলতেছে, মানে ওনার সঙ্গে যে ছিল সেও বলে হ্যাঁ তুমি 3 বার কবুল বলছো আমি শুনছি, তার মানে তোমাদের বিয়ে হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি ওরা বউ করে রাখতাম। এটা কিন্তু প্রায় 10 দিন পরের ঘটনাই। ওর সঙ্গে আমি 10 দিন কথা বলি, 10 দিন পরে ওর সঙ্গে আমার বিয়ে হয়ে যায়, মানে ওই মোবাইলে ওভাবে আর কি, মানে ভুয়া বিয়ে যেটাকে বলে। এরপরে আবার সে কিন্তু আমাকে মানে জামাই বলে মাহিমা করে বউ করে রাখতাম। তার 15 দিনের মাথা মানে 5 দিনের মাথায় সে কিন্তু চলে আসে। তো যাই হোক, এখানে আসার পর আমি ওকে আটকানোর পরে আমি বলি যে আমার জীবনটা কেন নষ্ট করলেন, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি আপনার মেয়েরই বিয়ে করছি, সম্মান দিছি। উনি আমার বলে তুই আমার মারার জন্য চাইছি। আমি বলে এখন তো মেরে ফেলবো। এই কথা বলার পরে আমি ওই জায়গার ভিতরে ওনাকে আটকাইছি। আটকানোর পরে মোবাইল ফোন কেড়ে নিয়েছি, ওনার মেয়ে ফোন দিতে আসে। আমি বললাম আপনি সুন্দর করে কথা বলেন যে আমি ঢাকায় আসছি, আমার এক বান্ধবীর বাসায়, তুই থাক, এটা সেটা বলেন, আমার সম্বন্ধে কোনো কথা বলুন, দেখে আমি গুলি করে মেরে ফেলবো, এখানেই মেরে ফেলবো। ভয় দেখাইছি, ভয় দেখানোর পরে উনি আর কোনো কিছু বলে নাই, মানে কোনো কিছু বলতেছে না। বলো আচ্ছা ঠিক আছে আমি কোনো কিছু বলবো না, তুমি ঠিক আছে, এটা সেটা। তা ওনার মেয়ের উনি ওভাবেই বুঝাইছে। পরে আমি বললাম যে আমি তো আপনাকে চিটংয়ে যাইতে দিব না, আপনি আপনার মেয়ের যেভাবেই পারেন আমার ঘরে পাঠাবেন,
আপনি আপনার মেয়েরই যেভাবেই পারেন আমার ঘরে পাঠাবেন। যদি আপনি আমার ঘরে না পাঠান তাহলে কিন্তু আমি আপনাকে এখানে মেরে ফেলবো। এবং এরকম করে আবার ওনার কিছু ছবি আমি নিয়েছিলাম, একটু বাজেভাবে কিছু ছবি নিয়ে রাখছিলাম আমার ফোনে ওনাকে ব্ল্যাকমেল করার জন্য। কারণ উনি তো আবার খুব খারাপ, দেখা যায় যে চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময়। এই জন্য ঘুমের ওষুধ খাওয়ায় কিছু ছবি টবি নিয়ে রাখছিলাম। তো এবার আমি বললাম যে আপনি যদি আপনার মেয়েরে আমার ঘরে পাঠান বা আমার সঙ্গে থাকেন তাহলে আপনার কোনো ঝামেলা না, আমি ছেড়ে দিব। আর যদি আপনি আপনার মেয়েকে না আমার ঘরে পাঠান আমি আপনাকে মেরে ফেলবো, ওরকম হুমকি দিই। পরে দেওয়ার পরে ভাই উনি আমার সামনে থেকেই ফাইজারে ফোন দেয়। ফাইজারে ফোন দিয়ে বলে উনি কিন্তু ঢাকাতে আসছে মূলত ফাইজার সঙ্গে, মানে ফাইজার একটা জায়গায় উনি বিয়ে দেবে, ঢাকাতে একটা ছেলে গেছে ফাইজাকে বিয়ে দিবে, এবং এইটা বলেই কিন্তু উনি ঢাকাতে আসছে। মানে একটা বড় লোকের ছেলের কাছে বিয়ে দিবে এবং ছেলের সঙ্গে উনি কথাবার্তা হয়েছে, এই ছেলেকেও দেখতে আসছে, মানে দুটো কাজ, ওই ছেলেকেও দেখবে আমার সঙ্গেও আসবে, আর ওনার বান্ধবীর বাসায় যাবে, এগুলো বলছে যে বান্ধবীর বাসায় যাবো ওই ছেলের কাছেও যাবো, এটা ফাইজাকে বলে আসছে। এইবার উনি ফাইজাকে ফোন দিয়ে বলতেছে যে মারে আমি তোর জন্য ঢাকায় যে ছেলে দেখছিলাম, আমার সামনে দাঁড়ায় ফোন দিয়ে বলতেছে ঢাকায় যে ছেলে দেখছিলাম যেখানে তোর বিয়ে দিতে চাইছিলাম ওই ছেলেটা তো ভালো না, এই ছেলেটা তো খারাপ, ও তো চরিত্র খুব খারাপ, এবং ছেলেটা বিয়ে করছে এর আগে আরও 2টা, আমি জানতাম না, এখন আমার বান্ধবীর মাঝে আমি জানতে পারছি। তুই একটা কাজ কর, তুই আবারও পিয়াসের কাছে ফিরে যা। তো ও বলে আমি কিভাবে ফিয়াসের কাছে ফিরে যাব, এখন কি ফিয়াসার আমারে কল দিবে, আমি কি ওরকে আমি ফোন দিতে পারবো না, আমি ওর কাছে কেমনে যাব, আমি তো ওকে মুখে একরকম ছেড়েই দিয়েছি, ওকে আমি তালাকি দিয়ে দিছি। পরে ওর মা বলে না না না, তুই পিয়াসের কাছে যাওয়া ছাড়া তোর কিন্তু আর কোনো উপায় নেই মা, তোর পিয়াসের কাছেই যেতে হবে, পিয়াস অনেক ভালো ছেলে, এবং তুই ওর কাছেই চলে যা, তুই যেমনি পারিস পিয়াসের সঙ্গে যোগাযোগ কর। ও তখন বলতেছে যে প্রয়োজনে তুমি আবার অন্য কোথাও বিয়ে দিয়ে দাও, আমি পিয়াসের কাছে ফোন দিতে পারবো না, বা আমি পিয়াসের সঙ্গে বিষয় নিয়ে কথা বলতে পারবো না। পরে আমি বললাম চাচা, মানে উনি তখন বলতেছে যে না তুই পিয়াসের সঙ্গে কথা বল, আমি কাল পরশুর মধ্যে মানে ঢাকা থেকে চিটংয়ে চলে আসবো। এই বলে লাইন কাটছে, লাইন কাটার পরে সেই রাতে উনি আমাকে শিখিয়ে দিতে আসে যে ঠিক আছে তুমি ফাইজারে ফোন দাও, ফাইজারে ফোন দিয়ে তুমি ফাইজার সঙ্গে কথাবার্তা বলো, আর তুমি ওটা ফোন দাও। ওই রাতের বেলা আমি তখন ফাইজাকে ফোন করি, এবং ফোন করার পরে ফাইজার সঙ্গে তখন আমার কথা হয়, এবং আমি ওকে ফোন দিয়ে ভাই সেদিন পুরো চেঞ্জও, আমার সঙ্গে এত মিষ্টি করে কথা বলতেছে এইটা সেটা। পরে আমার বলে তুমি কোথায় আসো, আমি বললাম আমি তো কাজে আসছি, আমি রংপুরে আসছিলাম একটা কাজে। পরে আমারে বলে আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, মানে ও পুরো চেঞ্জ হয়ে যায়। আমি বললাম ঠিক আছে যাও, আবার তা হয়েছে তুমি আমার মেয়ে নিয়ে বাসায় যাও। পরে বল তুমি কি সত্যি যাইতে বলতেছো, আমি বললাম হ্যাঁ তুমি বাসায় যাও। এই কথা বলার পরে ও তখন আমার বাসায় গেছে। আমার বাসায় যাওয়ার পরে এদিক দিয়ে আমি ওর মায়েরে বললাম যে ঠিক আছে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, তবে আপনার কিছু জিনিস আমার কাছে আছে, এগুলো দেখালাম যে এই জিনিসগুলো আমার কাছে আছে, যদি আপনি আপনার মেয়েকে আবারও আমার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এগুলো আমি আপনার মেয়েকে দেখাবো, এবং এগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দিব। তো ওইটা তো উনি খুব কষ্ট পায়, মানে এই জিনিসগুলো যে উনি দেখে, মানে এই জিনিসগুলো দেখে ওনার মানে প্রচণ্ড রকমের কষ্ট হয়। এরপরে উনি চলে যায় যে আচ্ছা ঠিক আছে আমি সব কিছু মেনে নিলাম, উনি চলে গেছে। দেন আমি তখন ঢাকা থেকে আবার চিটংয়ে আসছি, আইসা আমার বউয়ের সঙ্গে আসি, ভালোভাবেই আছি। এভাবে প্রায় আপনার আমি মানে ও বাসায় আসার পর ওর সঙ্গে আমি খুব ভালোভাবে আছি, ওর মা কিন্তু আমাদের বাসায় আর আসে না। এভাবে প্রায় আপনার 3 মাসের মতো ওর সঙ্গে আমার কাটছে। 3 মাস পরে একদিন ও হঠাৎ করে আমারে বলতেছে যে ওর অ্যালকোহল খাইতে ইচ্ছে করে, এই যেটা আপনি বুঝতে পারছেন নেশা। পরে আমি বললাম যে এটা তুমি কি বলো, আমার মেয়ে হয়েছে, ও বলে আমার কি শখ হইতে পারে না, আমি একটু খাবো, আগে তো বান্ধবীর সঙ্গে কলেজে খাইতাম, তুমি একটু নিয়ে আসো। এরকম করে জোরাজুরি করে, রাতের বেলায় জোরাজুরি করার পরে দেন আমি সে রাতে ওর জন্য এই জিনিসটা নিয়ে আসি, যেহেতু ও শখ করছে। কারণ তখন কিন্তু আমার সঙ্গে খুব ভালো, 3 মাস সংসার করতেছে, 3 মাসে আমাদের মাঝে কোনো ফাইটিং হয়নি, কোনো ঝামেলা হয়নি, কোনো প্রবলেম হয়নি, আমরা দুজনেই বেশ ভালো জীবন মানে কাটাইলাম, অনেক ভালো আছি। তো ও তো আমার সঙ্গে কোনো কিছু করবে এটা আমি স্বপ্ন চিন্তা করতে পারি নাই। তো 3 মাস পরে আমি তখন ওর জন্য জিনিসটা নিয়ে আসি, রাতের বেলা ও খায় আমিও খাই। তো ওইটা মনে হয় সম্ভবত আগ থেকেই প্রচুর খাইতো, মানে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার পরে মনে হয় প্রচুর খাইতো, এবং যার কারণে ও পুরো ইউজ টু হয়ে গেছে। আমি কিন্তু মাতাল হয়ে গেছি। হয়ে যাওয়ার পরেই আমি তখন মানে অবস্থা, আমি এইটুকু যখন রাতের বেলা খাইছি এটাই মনে আছে, এবং আমার যখন জ্ঞান ফিরে তখন আমি বুঝতে পারছি আমি মেডিকেলে, জ্ঞান ফেরার পরে, এবং মেডিকেলে যাওয়ার পরে আমার জ্ঞান ফিরে আসে, তখন আমার পুরো পাটা সব কিছু ব্যান্ডেজ করা। তো আমি মায়ের জিজ্ঞেস করলাম যে মা কী হয়েছে, আমার এই ঘটনা, আমার কী হয়েছে। আমার মা তখন আমাকে জানাইলো যে মানে সকালবেলা নাকি ফাইজা চলে গেছে আমার মেয়েকে নিয়ে, এবং এরপরে আমার মা ঘরে ঢুকে আমাকে এই অবস্থায় পাইছে, আমার পুরুষাঙ্গ কেটে ফেলেছে, এবং শারীরিক অবস্থা আপনাকে আর কী বলবো। আমি তখন সুষ্ঠ মানে হসপিটালে আমি বললাম যে আমি একটু ওরে ফোন দিব। মা বললেন ওরে ফোন দেওয়ার দরকার নেই, ওরে আর ফোন দিস না। আমি 7 দিন পর্যন্ত মেডিকেলে ছিলাম, এবং ওখান থেকে মানে আমাকে সে জায়গা থেকে পরে আমাকে ইন্ডিয়া নিয়ে গেছে।
অনেক টাকা খরচ হয়েছে, অনেক টাকা খরচ করছে আমার ফ্যামিলি, অনেক টাকা খরচ করছে এবং বহু কষ্টের পরে ইন্ডিয়া থেকে আমাকে মোটামুটিভাবে সুস্থ করে দেশে আনছে। দেশে আনার পরে আমি জানতে পারলাম ওর মা ঢাকাতে যে ছেলের সঙ্গে কোন শিল্পপতির সঙ্গে ওর বিয়ে ঠিক করছে, ওই শিল্পপতির কাছে অলরেডি ওকে বিয়ে দিয়ে দিছে এবং ও আমাকে ডিভোর্স লেটারও আমার বাসায় পাঠিয়ে দিছে। ওই শিল্পপতি, ঢাকার ওই শিল্পপতিকেও বিয়ে করে ফেলছে। আমার মেয়েটাকে নিয়ে ওই সংসারে চলে গেছে। তো চট্টগ্রামে সুস্থ হয়ে আসার পরে আমি আমার মেয়েটাকে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, আইনের আশ্রয় নিই, কিন্তু ওদের টাকা এবং ক্ষমতার কারণে আমি আমার মেয়েটাকে আনতে পারি না। তো ফাইজার মা, আমার শাশুড়ি ফারজানা, উনি এখন ঢাকাতে থাকে, আমার ওয়াইফও ঢাকাতে থাকে। যে ছেলে ওকে বিয়ে করছে এই ছেলে ওনাদেরকে ঢাকায় বাড়ি কিনে দিয়েছে আমার ওয়াইফের নামে, মানে ফাইজার নামে। এবং এক কথায় বলতে গেলে তারা এখন কোটি টাকার মালিক এবং ছিল অনেক বড়লোক। আসলে ফাইজা দেখতে অনেক সুন্দর ছিল। বাংলাদেশে মানে হাতে গোনা যদি কয়েকটা মেয়েকে আপনি সাথে দাঁড়ো করান তাদের মাঝে ফাইজাকে দেখা যাবে, নাম্বার 1 সুন্দরী ছিল। এই জন্যই হয়তো এই ছেলেকে বিয়ে করছে। তো এখন আসলে আমার কিছুই নাই, আমি ঠিকমতো প্রস্রাব করতে পারি না, বাথরুমে বসতে পারি না, এখনও প্রচণ্ড রকমের ব্যথা নিয়ে জীবনযাপন করতেছি। আমাদের রেস্টুরেন্ট এখন আমি ভাইয়া মিলে চালাইতে আসছি। আমার বড় ভাই বিয়ে করছে পরে, আমার আর এখনও তো আর বিয়ে শাদীর সম্ভাবনা হবেই না। তা আমার জীবনে যা ঘটে গেছে তার তো আমি আর ফিরে পাবো না, এটা তো আর সম্ভব না। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। আমি গভীর রাতে আপনার গল্পগুলো শুনি, প্রতি রাতে ভৌতিক গল্প দেন, জেনারেল গল্প দেন, যাই দেন। আমি প্রতিদিন দোকান বন্ধ করে 12টার দিকে আমাদের রেস্টুরেন্ট অফ করি এবং 11টা-12টা বাজে অফ করে বাসায় যাই। বাসার ছাদে গিয়ে একদম নীরবে শীতের মধ্যেও আমি বসে বসে আপনার গল্পগুলো শুনি। এগুলো শুনে তারপর আমি বাসায় গিয়ে ঘুমাই। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আমি আপনার অনেক বড় একজন সাবস্ক্রাইবার। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করলাম। তো আপনি যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, তবে অনুরোধ রইল যদি পারেন আমার নাম ঠিকানাগুলো একটু হাইড করে দিবেন, যাতে আসলে আমার পরিবারের মানুষ তো এমনি অনেক অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, ছোট হয়েছে, তারা যাতে আর ছোট না হয়। যদি পারেন, যদি মনে করেন আমার গল্প থেকে মানুষ কিছু শিখতে পারবে, তো আমার গল্পটা রেকর্ড করবেন। আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই পিয়াস আহমেদের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। এই জন্যই একটা কথা আছে, যে যেতে চায় তাকে যেতে দেন, যে যেতে চায় তাকে যেতে দেন। জোর করে আর যাই করেন না কেন আপনি কারো মন জয় করতে পারবেন না। পিয়াস ভাই শেষে আরও কিছু কথা আমাকে বলেছে যেগুলো হয়তো আমি বলি নাই। উনি ওনার ওয়াইফের সঙ্গে কথা বলেছিল শেষে, এবং ওনার ওয়াইফ ওনাকে এমনভাবে বলল যে তার মাকে নাকি, মানে ফাইজার মাকে নাকি পিয়াস ভাই ঢাকায় নিয়ে গিয়ে তার বন্ধু বান্ধব দিয়ে খারাপ কাজ করিয়েছে। মানে যা যা বলা দরকার ওনার মেয়েকে উনি ঠিক সেভাবেই বলে কনভেন্স করে দেন হচ্ছে উনি ঠিক করছে। তো ফাইজার মাঝে সারা জীবন ভালো থাকবে বিষয়টা কিন্তু তাও নয়, ওনাদের দিনও কিন্তু পুরিয়ে আসবে। এবং আজকে পিয়াসের যে অবস্থা, আমি নিশ্চিত করে বলতে পারি যে তাদের অবস্থা তার থেকে আরও বেশি খারাপ হবে। এটা অভিশাপ নয়, এটাই বিচার, এটাই প্রকৃতির নিয়ম। আজকের গল্প শুনে আপনি জাস্ট এটা মনে রাখবেন, কেউ যদি আপনার কাছ থেকে যেতে চায় তাকে টাটা বাই বাই বলে দেন। মনে রাখবেন, যে চলে যায় সে ঠকে যায়, যে চলে যায় সে ঠকে যায়, আর যে চলে যায় সে কখনোই আপনার ছিল না। সুতরাং যে যেতে চায় তাকে যেতে দেন। জোর করে রাখলে আপনার অবস্থা পিয়াসের মতোই হবে। যার জন্য পিয়াসের গল্পটা শুধু গল্পই নয়, আমার কাছে মনে হয় এই সমাজের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। সবাই গল্পটা শুনেছেন এবং অনুরোধ করব গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আমি আপন, এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তারা সবাই আমার পরিবারের প্রিয়জন। আমার এই পরিবারের মানুষগুলোর কাছে অনুরোধ করেছে, আপনারা যারা ঠিক এই মুহূর্ত পর্যন্ত চট্টগ্রামের সেই অলৌকিক ডাল চাল মেয়ার মাজার দেখেননি তারা এই ভিডিওটা দেখে নেবেন। যারা দেখেছেন তারা চাইলে আবারও দেখতে পারেন, কারণ এটা দেখলে গুনাহ হবে না, সওয়াবই হবে আমি আশা করছি। যাই হোক, আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।